আধা ঘন্টা পরে বের করো, আধা ঘন্টা লাগবে আমার। আচ্ছা, ফার্স্টে আছে হচ্ছে 21.12 থেকে, হ্যাঁ। আমি টোটাল জিনিসটা ভাগ করি। টপিক আছে 5টা। এক, না সরি 4টা। একটা হচ্ছে রিলে, একটা হচ্ছে তোর ডিফারেন্সিয়াল রিলে, আর একটা হচ্ছে সরি 1 2 3, টোটাল টপিক হচ্ছে 4টা। একটা হচ্ছে তোর রিলে, একটা হচ্ছে অল্টারনেটর প্রোটেকশন, একটা লাইটনিং প্রোটেকশন, আর হচ্ছে তোর ওই সাবস্টেশন ডিজাইন, হ্যাঁ। তো ফার্স্টে হচ্ছে তোর যে রিলের চ্যাপ্টার থেকে ফার্স্টে আসে হচ্ছে ডিরেকশনাল রিলে, হ্যাঁ। এই ডিরেকশনাল রিলে যেটা ইন্ডাকশন টাইপ ডিরেকশনাল পাওয়ার রিলে যেটা, এটা। তো ডিরেকশনাল রিলেতে কি হয়, আমার একটা উপর একটা কোর থাকে, নিচে একটা কোর থাকে। তো এই কোরে একটা কয়েল থাকে, এই করে আলাদা একটা কয়েল থাকে। অন্যান্য উপরে যেটা পড়ছিলাম আমরা, দেখবি যে একটা লাগে একটা সিরিজ করা, নিচেরটা হচ্ছে খুবই সিম্পল, উপরেরটা তো নাই, এই জায়গা থেকে শুরু। তো দুইটা ইন্ডিভিজুয়াল কয়েল থাকে, নিচেরটা একটা কয়েল, উপরেরটা একটা কয়েল। তো দেখ, এই যে ভোল্টেজটা, এই জায়গায় যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করবো, তো পিছু থেকে আসতেছে, তো ভোল্টেজের কারণে এই ইন্ডাকটেন্সের ভিতরে একটা কারেন্ট যাইবো। ওই কারেন্টটা কিন্তু ল্যাগিং, মানে কি বলে, ওই ভোল্টেজের থেকে একটু ল্যাগিং থাকবে না, 90 ডিগ্রি। 90 ডিগ্রি ল্যাগিং থাকে, তাহলে যে ওই কারেন্টের জন্য যে ফ্লাক্সটা উৎপন্ন হইব φ1, এটাও তো একটু ল্যাগিং থাকবো, 90 ডিগ্রি ল্যাগিং থাকবো। তো আমি জিনিসটা মনে রাখি যে মানে φ1টা 90 ডিগ্রি ল্যাগিং আছে। আচ্ছা, আর নিচের যে কয়েলটা হচ্ছে সিটির সাথে কানেক্টেড, সিটির সাথে তো কানেক্টেড, মানে কি, যে কারেন্ট সিটিতে আইতেছে সেম কারেন্টে দিতে যেতেছে, এটার লগে তো কোনো ফেজের কোনো মানে ডিফারেন্স নাই, সেম ফেজে যাইতেছে। তার মানে φ1 আর φ2 90 ডিগ্রি ডিফারেন্স আছে, এই যে φ1 আর φ2 90 ডিগ্রি ডিফারেন্স আছে। আচ্ছা, মানে এটা তো আমি জানি না এখন 90 থাকবো না কত থাকবে, এটা তো তোর ইয়ের ডিরেকশন উপর ডিপেন্ড করবো। তো এটা আমি করতেছি যে আলফা অ্যাঙ্গেল φ1 আর φ2 এর ভিতরে। আর টোটাল যে কারেন্ট আর ইসের মানে ভোল্টেজ আর যে φ1 এর যে অ্যাঙ্গেলটা, যেটার কথা কইলাম, এই জায়গায় ভোল্টেজ আর φ1 এর অ্যাঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি। তো ব্যাপারটা কি হয়, মানে অপারেশনটা কেমনে হয়, এটা একটা ফ্লাক্স 1 থাকে, একটা ফ্লাক্স 2 থাকে, তো দুটো তো তোর মনে কর কি করে, একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকে। তো ডিফারেন্সের কারণে নর্মাল অবস্থায় কি হওয়ার কথা, মানে যখন কোনো ডিফারেন্স নাই, অ্যাঙ্গেলের কোনো ডিফারেন্স নাই, তো এই যে ওর ভিতরে যে নেট ফ্লাক্স ওটা হচ্ছে জিরো। তো নেট ফ্লাক্স যদি জিরো হয়, তার মানে কি আমার বীজটা আর ঘুরবো না, তার মানে ট্রিপ করবো না, এটা হচ্ছে নর্মাল অপারেটিং কন্ডিশন। বাট যখনই ওই ভোল্টেজের মানে আমি যে একটা থ্রেশহোল্ড যে ডিক্লেয়ার করবো, মানে কারেন্টের দিকটা যদি উল্টায় যায়, দিকটা উল্টে গেলে অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হয়ে যাবো। তো অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার কি হইব, φ1 আর φ2 ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবো, দুটা দুই রকম হইব। তো হওয়ার পরে এই ডিস্কটা ঘুরবো, ঘোরার পরে কি হইব, তোর ট্রিপ হইব। তো জিনিসটা সাজায় লিখমু কেমনে, ফার্স্টে ডায়াগ্রামটা আঁকমু, আঁকার পরে যে জিনিসটা কইলাম, মানে কোনটা কি কিভাবে লাগানো আছে, যেমন এই যে φ1 এর যে কয়েলটা পিটির সাথে লাগানো, φ2 যে কয়েলটা সিটির সাথে লাগানো, এভাবে ডিসক্রাইব করমু। করার পর অপারেশন দুইটা কন্ডিশন লিখবো, একটা নরমাল অপারেটিং কন্ডিশন, একটা ফল্ট মানে ফল্ট ফল্টের অপারেটিং কন্ডিশন। তো ওই ফলটার দুইটার তুলনা করবো, যে ফলটা কি হইতেছে আর নর্মাল অবস্থায় কি হচ্ছে, জাস্ট জিনিসটা লিখে দিমু গেল। যাওয়ার পর যাবো হচ্ছে নিচে, এই জিনিসটা দেওয়ার যদি কেউ দিতে পারো দিস, না দিলে নাই, জাস্ট এই দুইটা লাইন লিখলে হয়, টি সমানুপাতিক φ1 φ2 সাইন আলফা। তারপর হচ্ছে যে এটা টি সমানুপাতিক ভিআই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ভিআই কস থিটা। এটাতে বোঝাই কি যে আমার যদি ওই ইসের ভোল্টেজ আর কারেন্টের ডিরেকশন যদি চেঞ্জ হয়, তাহলে আমার থিটার ভ্যালু চেঞ্জ হইব, তার মানে কি আমার ওই ফোর্সের ভ্যালুটাও চেঞ্জ হইব। আচ্ছা, কেউ একজন রেকর্ড করিস, তাফসির মনে জয়েন হয় নাই, তাফসির মনে হয় বাইরে। আচ্ছা, তারপরে আছে কি 14, 12.13 তো নাই, 21.13 নাই। তো 14 হচ্ছে ডিস্টেন্স আর ইম্পিডেন্স টাইপ রিলে, মানে যে ডিস্টেন্স কোনটা, এটা পাওয়ার রিলে তো পড়াইলাম, এই যে পাওয়ার রিলে। হ্যাঁ, এটা পাওয়ার পরে আছে, সাপ্লাইটাও আছে। ওভার কারেন্ট রিলে ওভার যেটা কারেন্ট আছে। রিলে আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো লেখা হয়েছে। দেখছি পারি আমি, দেখি নাই যদিও। দেখ এই জায়গায় একটা মানে নিচেরটা হচ্ছে তোর ওভার কারেন্ট ই, আর উপরেরটা হচ্ছে তোর ডিরেকশনাল যে এইটা। দেখ এই দুটোর মধ্যে আলাদা দুটো সিটি আছে, দেখ সিটির যে কয়েলটা এটা হচ্ছে এদিক দিয়ে বাইরে গেছে, এই যে এটা হচ্ছে সিটি, এই কয়েলটা বের হইয়া এই কয়েলে লাগছে সিটি, এটা হচ্ছে পিটার। নিচেরটা দেখ, এই যে এটা হচ্ছে প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল হয়ে ঘুইরা 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 এই ট্রিপ সার্কিট আইছে। তো কি হইব দেখ, যখন আমার মানে ভোল্টেজ যদি ই না হয়, কি বলে, ওভার কারেন্টের বেলায়, তো এটা যদি একটার আগে যখন ট্রিপ করে, তো তখন আমার আগে নিচেরটা আর কি, যেটা ডিরেকশনাল, নন ডিরেকশনাল তো আগে ট্রিপ করে, তাই না?
রাকেশ নন ডিরেকশনাল আগে ট্রিপ করে না? আগে ডিরেকশনাল। ডিরেকশন, ও হ্যাঁ, সরি সরি সরি, আগে ডিরেকশনাল ট্রিপ করে, হ্যাঁ 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 হ্যাঁ। দেখ এদিক টাকা, দেখ, তো যখন নর্মাল অপারেটিং কন্ডিশন থাকে এই জিনিসটা তো আর ট্রিপ করে না, মানে ডিরেকশন যখন সেম থাকে তো এটা ট্রিপ করে না। যদি ট্রিপ না করে, দেখ এই কয়েলের কোনো কানেকশন নাই, এটা ওপেন সার্কিটের অবস্থা যদি থাকে, দেখ এই সার্কিটের ভিতরে কোনো কারেন্ট নাই, কারেন্ট কিন্তু পাস হতে পারতেছে না, তার মানে কি আমার এই জিনিসটা ট্রিপ করবো না। তো যখন ডিরেকশনের চেঞ্জ হইব, ডিরেকশন যখন চেঞ্জ হবে জিনিসটা ট্রিপ করবো, এটা ট্রিপ করা মানে কি এই জিনিসটা শর্ট সার্কিটেড। তখন এই দেখ, এটা হচ্ছে আমার সিটি থেকে যে লাইনটা আসছিল, এই সিটির থেকে লাইনের কারণে এই জিনিসটা দিয়ে এই জায়গায় একটা ফ্লাক্স উৎপন্ন হইব। এই ফ্লাক্সের কারণে এই যে যে কয়েলটা, এই যে কয়েলটা তো শর্ট সার্কিট আছে, মানে টোটাল কয়েলটার ভিতরে একটা মানে তোর ফ্লাক্স কি বলে কারেন্ট ফ্লো হইব। এই দুইটা কয়েল প্লাস এই যে নিচের একটা কয়েল, এটা তো দুইটা কয়েল, একটা উপর একটা নিচে, তো নিচের কয়েলে ই হইব। তখন এই যে একটা আরেকটারে যখন অপোজ করব ওভার কারেন্টের কারণে, তখন হচ্ছে তোর এটা আবার ট্রিপ করব। এই হচ্ছে মানে দুইটার এক জায়গায় করে ওভার কারেন্ট হচ্ছে ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে। আচ্ছা, তারপর হচ্ছে ডিসটেন্স আর ইম্পিডেন্স আচ্ছা টাইপ। আচ্ছা, ডিসটেন্স, এখানে একটা ওই আমার একটা বিষয় জানার ছিল, বিষয়টা হচ্ছে যে পাওয়ার রিলে তো আমরা জানি যে ভোল্টেজ কারেন্ট দুইটা নিয়ে কাজ করে। তো পাওয়ার রিলে পাওয়ার ভোল্টেজ রিলে, কাজ করে। তো কথা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এই ক্ষেত্রে একটা কথা আছে না যে শর্ট সার্কিটের ক্ষেত্রে হচ্ছে ওই যে পাওয়ার রিলেটা ভালো কাজ করে না, কারণ শর্ট সার্কিটে কারেন্ট অনেক বেশি, ভোল্টেজ কম, পরে হচ্ছে ওই রিভার্স কারেন্টে টিপ করতে পারে না ঠিক মতে। আচ্ছা আমি ওইটা তোরে বলি, আমি ওইটা তোরে বলি করার জন্য এই যে ডিরেকশনাল যেটা পাওয়ার রিলে, যেটা আমি বলি কনসেপ্টটা ক্লিয়ার করি। পাওয়ার রিলে যেটা শুধু ভিআই আর আই না, দেখ ভোল্টেজ কমে যায় কারেন্ট বাইরে যায়, এটা তো পরের কথা, বাট ও তো ডিরেকশন কিন্তু চেঞ্জ হতেছে না। যখন ওভার কারেন্ট হইতেছে, অনেক প্রচুর পরিমাণ কারেন্ট যাইতেছে, সাপোজ একই ডিরেকশনে, যে ডিরেকশনে যাওয়ার কথা ওই ডিরেকশনে অনেক বেশি কারেন্ট যাইতেছে, ওর তো ডিরেকশনাল চেঞ্জ হয় নাই। বুঝতে পারছস? আর হচ্ছে ওই ইন্ডাকশন টাইপের ওই যে ডিরেকশন ওভার কারেন্ট রিলে, হ্যাঁ, এটার এর মধ্যে ভিতরে দেখ ও ডিরেকশনটাও চেঞ্জ করতেছে, আবার কি ওভার কারেন্টও সেট করতেছে। তার মানে আমি যে ডিরেকশন নিবো ওই ডিরেকশনও চেঞ্জ করবো, ওভার কারেন্টও চেঞ্জ করবো। আচ্ছা, তারপর যাই ডিস্টেন্স আর ইম্পিডেন্স রিলেতে। ডিস্টেন্স রিলে কিভাবে কাজ করে, তো মনে কর ব্যাপারটা এরকম যে যখন একটা ফল্ট হয় অনেক বেশি কারেন্ট যায়, অনেক বেশি কারেন্ট যখন যায় কোনো জায়গাতে, দেখ অনেক বেশি কারেন্ট যদি প্রবাহিত হয়, তো আমি কিন্তু এই জায়গায় একটা ভোল্টেজ মাপতে পারি, কারেন্টটা মাপতে পারি। আমি যদি ভোল্টেজে কারেন্টটা ভাগ দিই তাহলে আমি একটা ইম্পিডেন্স পাই যাবো। তো প্রত্যেকটা তারের ভিতরে একটা স্পেসিফিক ইম্পিডেন্স থাকে, যে 1 মিটারে কতটুকু ইম্পিডেন্স আছে, 2 মিটারে কতটুকু ইম্পিডেন্স আছে, থাকে না যে। তো আমিও তখন ওই ইম্পিডেন্সটারে আমি ওই আমার মানে যে কেবল, ওই কেবলের যে ডাটা শিট ওটার লাগে আমি তুলনা করে দেখতে পারবো যে আমার এতটুকু ডিস্টেন্সে এতটুকু ইম্পিডেন্স হওয়ার কথা, তাহলে এতটুকু ইম্পিডেন্স হয়েছে মানে কতটুকু ডিস্টেন্স আছে। মেইনলি হচ্ছে ডিস্টেন্স টাইপের রিলেটা এইভাবে কাজ করে। তো ডিস্টেন্স টাইপ রিলেটা হচ্ছে দুই প্রকার। এই যে চিত্রটা দেখ, এটা একটা পিটি লাগানো আছে ও ভোল্টেজ মাপতেছে, আর এদিকে একটা সিটি লাগানো আছে ও লাইনের কারেন্ট মাপতেছে। ইম্পিডেন্স রিলেটার ভিতরে সেম কাজটা হইতেছে, মানে ও শুধু ইম্পিডেন্সটা মাপতেছে। তো ইম্পিডেন্সটা মাপার হচ্ছে দুইটা টাইপের মানে সিস্টেম আছে, দুই টাইপের সিস্টেম আছে, একটা হচ্ছে ডেফিনিট ডিস্টেন্স রিলে আর একটা হচ্ছে টাইম ডিস্টেন্স রিলে। তো ডেফিনিট ডিস্টেন্স রিলেটা কি করে, মানে ওর কোনো টাইম টাইমের কোনো ই নাই, ও ডিরেক্ট একবারে ভোল্টেজটা মাপে, ডিরেক্ট কারেন্ট মাপে, ও ক্যালকুলেশন করে কিছু করে কি করে ও কয়ে দেয় এতটুকু দূরে আছে আর কি। তো ক্যালকুলেশনটা মেকানিক্যালি হয়, ওটা আমরা দেখবো একটু পরে। তারপর হচ্ছে টাইম ডিস্টেন্স রিলে কি করে, যে ওই ফল্টের যে টাইমটা, মানে ফল্ট ডিটেকশনের টাইমটার উপরে ডিপেন্ড করে। আর যদি কাছে যদি ফল্ট হয় তাহলে কিন্তু কারেন্ট বেশি ফ্লো হইব, তাড়াতাড়ি ফল্ট ট্রিপ করব। আবার যদি দূরে ফল্ট হয় তাহলে আমার কারেন্ট কম যাইবো, মানে আস্তে আস্তে ফলটা মানে ডিটেক্ট করবো, ট্রিপটা আস্তে আস্তে হইব, মানে টাইমটা বেশি লাগবে। তো টাইম যদি বেশি লাগে তার মানে আমার ডিস্টেন্স দূরে হইছে, মানে ফল্ট দূরে হইছে। আর যদি তাড়াতাড়ি যদি ফল্টটা মানে ট্রিপ করে, রিলে যদি ট্রিপ করে, তাহলে হচ্ছে আমার কাছাকাছি হইছে। তখন ডিস্টেন্সটা কেমনে বের করি আমরা, ডিস্টেন্সটা বের করি টাইমের সমানুপাতিক, মানে যত বেশি টাইম লাগে ততটুকু ডিস্টেন্স, মানে টাইমের সাথে একটা কোএফিসিয়েন্ট থাকে ওই তারের ডেটা শিটের আর কি। আমরা ডেটা শিট তো আমাদের কাছে নাই, আমরা জাস্ট লিখে দিব যে টাইমের সমানুপাতিক। আচ্ছা, এখন ডেফিনিট ডিস্টেন্স টাইপ রিলেটা কেমনে কাজ করে, দেখ ডেফিনিট ডিস্টেন্স টাইপ রিলেতে একটা সিস্টেম এটা কি, দেখ এরকম একটা বিম থাকে, এই পাশে একটা পিটি থাকে, এই পাশে একটা সিটি থাকে। তো পিটিটা কি করে, মানে নরমালি নিচে কি বায়াস বিম আছে না, দেখ এটা একটা বায়াস বিমই আর কি, এক টাইপের বায়াস বিম। বায়াস বিমটা কিরকম, যে এই যে ভোল্টেজের যে কয়েলটা, দেখ যখন ফল্ট হয় না তখন কিন্তু ভোল্টেজ অনেক হাই থাকে, যখন ফল্ট হয় নাই তখন কারেন্ট কিন্তু লো, মানে যে পরিমাণ যাওয়ার কথা ওই পরিমাণ যাইতেছে। তাহলে ভোল্টেজ যদি হাই থাকে তাহলে ও কি করবো, এই পার্টটারে টান্দা ধরে রাখবো যাতে ও রিলেটা ট্রিপ না করে। বাট যখন ফল্ট হইব তখন কিন্তু কারেন্ট বাইরে যাবো, কারেন্ট বাইরে যাবো, ভোল্টেজ কমে যাবো। তো সেই ক্ষেত্রে ও কি করবো না, ও ফল্ট করবো, ও কি করবো, তখন ওর কাছে শক্তি কম থাকবে আর কি, পিটির যে কয়েলটা ওর কাছে এনার্জি কম থাকবো, ওর এনার্জি কম, ওর এনার্জি বেশি। তো তখন কি হইব, ওই বিমটারে নিচের দিকে টান দিব, তো নিচের দিকে যখন টান দিব তখন হচ্ছে এটা ট্রিপ সার্কিটটারে ট্রিপ করবো। আচ্ছা, তারপর হচ্ছে টাইম ডিস্টেন্স। তো টাইম ডিস্টেন্সটা কেমনে কাজ করে, দেখ টাইম ডিস্টেন্সের স্ট্রাকচারটা হলো এরকম, স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এটা হচ্ছে পিটি থেকে আসে।
নর্মাল কি রে, তাহলে সিলেবাস কি সিলেবাস দিয়ে রাখছে? এটা না, এটা দেয় নাই তো। টাইম সিস্টেম ডেফিনেটের কথা অত বলে নাই স্যার, এটা ই করে নাই। 21 ডিফারেনশিয়াল আছে, হ্যাঁ ডিফারেনশিয়াল ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ওই যে ডিফারেন্ট কিংবা টাইম আচ্ছা, ডিফারেন্স ডিফারেন্সিয়াল রিলে কি করে? দেখ, ডিফারেন্সিয়াল রিলে কি করে যে দুই পাশের ডিফারেন্স মাপে। মনে কর আমি কারেন্ট, তোর ডিফারেন্সিয়াল টাইপ রিলে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট ব্যালেন্স, একটা হচ্ছে ভোল্টেজ ব্যালেন্স। তো দুইটাই মেইনলি কারেন্টই সেন্স করে, ভোল্টেজ সেন্স করে না কোনোটাই, জাস্ট অপারেশনের ভিত্তিতে আর কি দুইটার আমরা আলাদা নাম করি, একটা কারেন্ট ব্যালেন্স, একটা হচ্ছে ভোল্টেজ ব্যালেন্স। তো ডিফারেন্সিয়াল রিলে কি করে, একটা লাইনের এক পাশের কারেন্ট আর অন্য পাশের কারেন্টারে দুটো যদি সেম থাকে তাইলে ও ট্রিপ করে না, যদি সেম না থাকে তাহলে ট্রিপ করে। তো জিনিসটা কেমনে কাজ করে দেখ, এটা হচ্ছে আমার নর্মাল একটা সেটআপ, এটা হচ্ছে নর্মাল সেটআপ। নর্মাল সেটআপে কি হয়েছে, আমি এই পাশে একটা সিটি লাগাইছি, এই পাশে একটা সিটি লাগাইছি। তো এই জায়গায় যদি 200 অ্যাম্পিয়ার কারেন্ট থাকে, এই পাশে 200 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, তার মানে এই সিটি দিয়ে যেটুকু কারেন্ট বের হইতেছে, দেখ এই জিনিসটা এবার এই টার্মিনালে ঢুকতেছে, এটার এই সিটির অন্য পাশে ঢুকতেছে। তার মানে কি, এই কারেন্টটা সেম কারেন্ট ফ্লো হইতেছে, ওর ভিতরেও 5 অ্যাম্পিয়ার আছে, ওর ভিতরেও 5 অ্যাম্পিয়ার আছে। তো কারেন্টের কিন্তু কোনো কনফ্লিক্ট নাই, মানে জাস্ট নর্মালি ফ্লো হয়ে যাবো, ফ্লো হয়ে বেড়ে যাবো। তো এই যে মাঝখানে যে আমার অপারেটিং পয়েন্টটা কানেক্ট করা, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ তো জিরো তখন, কারণ ইকুয়াল পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে। তো এই জায়গায় ভোল্টেজ যদি জিরো হয়, দিক দিয়ে কোনো কারেন্ট যাইবো না, মানে কারেন্ট জিরো, কারেন্ট জিরো। তো কারেন্ট যদি জিরো হয়, আমার রিলেটা টিপ করবো না, ম্যাগনেটাইজ হইবো না, রিলে টিপ করবো না। আর যদি একটা ফল্ট আসে, দেখ মনে করো এরকম একটা ফল্ট হইছে, এই জায়গায় 2.5 এম্পিয়ার, এই জায়গায় 10 এম্পিয়ার, তাহলে দেখ ও যখন এই 2.5 এম্পিয়ারে ধাক্কা দিব, যখন 10 এম্পিয়ার যখন ধাক্কা দিব, দেখ ধাক্কা যখন দিব, কিন্তু ওর ভিতরে তো 2 এম্পিয়ার ঢুকতেছে, ও তো 2 এর বেশি নিব না, সিটি তো আর 2 এর বেশি নিব না। তাইলে এই পয়েন্টের পর থেকে আর 2 যাইবো না, মানে 10 আর যাইবো না, এদিক থেকে 2 যাইবো, ওর যে 2.5 ওই 2.5 যাইবো। আবার তাহলে এই যে বাকি যে 7.5, বাকি 7.5 কই যাবো, এই রিলে কারেন্টের ভিতরে যাইবো। তো রিলে কয়েলের ভিতরে যদি যায়, এই জিনিসটা ম্যাগনেটাইজ হইব, ম্যাগনেটাইজ হয়ে তোর হচ্ছে রিলেটারে ট্রিপ করবে, গেল। আবার এই সেম জিনিস দেখ, এবার হচ্ছে দেখ, মনে কর মাঝখানে ফল্ট হইলো, উল্টা দিকে কারেন্ট ফ্লো হইতেছে, এদিক দিয়ে 5 আইতেছে, এদিক দিয়ে 10 আইতেছে, তাহলে টোটাল কারেন্টটা কিন্তু এই রিলে কয়েলের ভিতর দিয়ে 5 হয়ে যাবে, 15 দেবে, এদিক দিয়ে 10, এদিকে 5। মানে মেনলি তুই যদি দুইটা সিটির কারেন্ট যদি তুই অ্যাজাম করে নেস, তাহলে ডিরেকশন তুই দিতে পারবি, ঠিক আছে? তাইলে হইব। কি মশা লাগবো, ফ্যান মুছছি তো। আচ্ছা, এখন এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি দেখ। অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিতে পারি, মানে কোনো কিছু কি বলে তোর, আহ, একটা ইকুইপমেন্টের ইন্টারনাল যদি কোনো ফল্ট হয়, এগুলো আমরা ডিটেক্ট করতে পারি। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি, এই যে মাঝখানের যে পাইলট কেবল গুলো একটা সিটি থেকে আরেকটা সিটিতে কানেক্ট করতেছি, এগুলোর লেন্থ তো সমান না। লেন্থ সমান না হলে তো ইম্পিডেন্স সমান হবে না, ইম্পিডেন্স যদি সমান না হয় তুই দুটা সিটিতে ব্যালেন্স করতে পারবি না। আর আরেকটা প্রবলেম কি, তুই একদম আইডেন্টিক্যাল সিটি দুইটা পাবি না, মানে সেম ভ্যালুর সিটি তোর দুইটা আমি পাবো না, একটু হলেও ডিফারেন্স থাকবো। তো এর জন্য আমরা কি করতে পারি না, জিনিসটা ইউজ করতে পারি। তো এই জিনিসটা ইউজেবল করতে হলে আমাদের কি করতে হয়, মাঝখানে যেরকম একটা রেজিস্ট্যান্স দিতে হয়, বায়াস বিম বানাইতে হয়। বায়াস বিম জিনিসটা কিভাবে কাজ করে, এই চিত্রটা আঁকাবি, মেন ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝাবে এটা দিয়া। তো দেখ, এই মাঝখানে আমার একটা ভেরিয়েবল ইন্ডাকটেন্স আছে, এই টোটাল প্রিন্সিপালটা তো বুঝছি, মানে সিটির কারেন্ট যদি সেম থাকে কোনো কারেন্ট ফ্লো হয় না, যদি সেম না হয় যদি একটা কারেন্ট ফ্লো হয়। তবে আমি এই কারেন্ট ফ্লো পরিমাণটা কমাইতে বাড়াইতে পারি, এই যে মাঝখানের এই যে ইন্ডাকটেন্স বা রেজিস্ট্যান্স যেটা আছে, ইম্পিডেন্স আর কি, আমি ইম্পিডেন্স হিসেবে উল্লেখ করবো পরীক্ষায়, রেজিস্ট্যান্স বা ইন্ডাকটেন্স কমো না। তবে চাইলে ইম্পিডেন্সটারে টিউন করতে পারি, মানে ব্যালেন্স করতে পারি, আমি এমন একটা পজিশনে নিয়ে যাবো যে জায়গায় আমার নর্মাল জিনিসটা কারেন্টটা ফ্লো না করে। এই হচ্ছে মেইন কাহিনী আর কি। চিত্রটা এইভাবে আঁকাইতে হইব। চিত্রটা কেমনে দেখ, একদম নর্মাল চিত্র। নর্মালি আমার কেমন ছিল, সিটি থেকে সিটি শর্ট ছিল, আর এই পয়েন্ট থেকে এই নিচের পয়েন্টে, মানে সিটির এই এই মাথা পর্যন্ত একটা ইন্ডাকটেন্স লাগানো ছিল। তো দেখ, এই যে ইন্ডাকটেন্সটা জাস্ট এদিক দিয়ে ঘুরে এসে এই বিম হয়ে এটার ভিতরে লাগছে, এই রিস্টেনিং কয়েলের ভিতর দিয়ে যায়, আর বাকি সব সেম। এই টোটাল যতটুকু পড়লাম, এটা হচ্ছে আমার কারেন্ট ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স, কি বলে, রিলে কারেন্ট ব্যালেন্স বা মার্স প্রাইস যেটা আমরা কই আর কি। আচ্ছা, তারপরে দেখতেছি ভোল্টেজ ব্যালেন্স। ভোল্টেজ ব্যালেন্সে আচ্ছা, কি হয়, মার্স ভোল্টেজ ব্যালেন্স প্রাইজের চিত্র কোনটা? নিচে আছে, নিচে আছে অল্টারনেটর প্রোটেকশনে। মানে কারেন্ট, কারেন্ট বা ব্যালেন্সড যে রিলে গুলো আর কি, কারেন্ট ব্যালেন্স যে রিলে গুলা, এগুলো সবগুলাই মার্স প্রাইস। হ্যাঁ, আমরা যখন মার্স প্রাইসে যখন ম্যাথ করবো, তারপর হচ্ছে তো থিওরি পড়বো, তখন আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবো ওই জায়গায়। মানে মেইনলি মার্স প্রাইস এইটা আমরা ওই জায়গায় অ্যাপ্লিকেশন করতেছি। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে ভোল্টেজ ব্যালেন্স ডিফারেন্সিয়াল রিলে। ভোল্টেজ ডিফারেন্সিয়াল রিলেতে আগের বার কি দেখলাম, তোর এই সিটি আর এই সিটির এই টার্মিনাল শর্ট করা ছিল। বাট এবার কি মাঝখানে, মানে কয়েলটাই মাঝখানে, কয়েলটা যদি মাঝখানে থাকে তাহলে কি হইতেছে দেখ,
কারেন্ট যদি সমান থাকে তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ কোনো ডিফারেন্স নাই। বাট যদি কারেন্ট যদি কম বেশি হয় তাহলে একটা ডিফারেন্স আছে। তো কি হইতেছে, যদি ডিফারেন্স থাকে তাহলে রিলেটা মানে কি এনার্জাইজ হইতেছে, এনার্জাইজ হওয়ার পরে রিলেটা ট্রিপ করতেছে। আচ্ছা, তো এটার জন্য আমার অসুবিধা কি, এটার জন্য আমার মাল্টি গ্যাপের ট্রান্সফরমার দরকার হয়। কারণ কি, ওই যে দুটার ব্যালেন্স করতে পারি না আমি এর জন্য। আর সিস্টেম ওই যে সেম প্রোটেকশন কেবল, তারপর হচ্ছে রিলায়েবিলিটি হাবিজাবি আছে, তোর ক্যাপাসিটেন্স থাকে লাইনের, এইগুলো আমি কি করতে পারি না, জিনিসগুলো করতে পারি না। আচ্ছা, এই জায়গায় আর কিছু নাই 19 পর্যন্ত। 20 আছে কি? 20 তো এখন কইলি ট্রান্সলে সিস্টেম। ট্রান্সলে সিস্টেম আমি দেখিনি এটা কেমনে কাজ করে, তো পড়াই নাই মনে হয় স্যার, এটা পড়াই নাই। অনলাইন ক্লাসে জানি কেরা জিগাইলো ট্রান্সলেট সিস্টেম আছে স্যার, কোনো হ্যাঁ পড়তে হবে। হ্যাঁ এটা স্যার ক্লাসেও পড়ায় নাই ট্রান্সলে। আচ্ছা 22-এর একে যায় এবার। এটা হচ্ছে তোর চ্যাপ্টারের কি অল্টারনেটর প্রোটেকশন। এটা সব থেকে মানে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে এই জায়গায়। এটা যদি কোশ্চেন দেয় আমার মনে হয় মার্কস প্রাইসটাই দিব, ঠিক আছে? মার্কস প্রাইস কই নিচে, এই যে এটা দিতে পারে। এটা হচ্ছে তোর যে মডিফাইড, যেটা মডিফাইড। আচ্ছা দেখ, ইনিশিয়ালি আমরা শুরু করি এই জায়গা থেকে। মানে একটা অল্টারনেটর কয়টা কারণে ফেল করতে পারে। একটা হচ্ছে তোর ফেলিয়ার অফ প্রাইম মুভার। প্রাইম মুভার বলতে আমার যে টারবাইনটা আমি ঘুরাই মানে কোন একটা এনার্জি দিয়া, তো টারবাইনটা কোনো কারণে যদি আস্তে ঘুরে বা জোরে ঘুরে, তো সেক্ষেত্রে কি হবে, আমার এনাফ এনার্জি জেনারেট হইব না জায়গা থেকে, জেনারেটর থেকে। তো যদি না হয় তাহলে কি হইব, যে আমরা যেটা পড়ছি আর কি, কারেন্ট লাইন থেকে উল্টো জেনারেটরে ফ্লো হইব। কারণ জেনারেটর তো একটা মোটর, মানে সেম মোটরই তো, কারেন্ট যদি দিকে ফ্লো হয় ওর একটা মোটরিং অ্যাকশন হইব, জেনারেটর হিসেবে কাজ না করে মোটর হিসেবে কাজ করব। তো সেই ক্ষেত্রে কি হইব, আমার মানে লাইনে একটা ফেলিয়ার হইব। তারপর হচ্ছে ওভার কারেন্ট, মানে আমার যে জেনারেটরের যে ক্যাপাসিটি, যতটুকু কারেন্ট দেওয়ার কথা ও তার থেকে বেশি দিতেছে বা টানতেছে লোড, তো সেই ক্ষেত্রে ওভার কারেন্ট। ওভার ভোল্টেজ, মানে ওভার ভোল্টেজ কখন হয়, তোর যে ফিল্ডের যে এক্সাইটেশন, ফিল্ডের এক্সাইটেশন, এই যে ফেলিয়ার অফ ফিল্ড আর এই ওভার ভোল্টেজ একলগে কানেক্টেড। তো ওই ফিল্ডের যে এক্সাইটেশন যদি আমি কোনো কারণে বাইরে যায়, তো বাড়লে কি আমার ভোল্টেজটা বেশি উৎপন্ন হইব, বেশি উৎপন্ন হলে কি আমার লাইনের ক্ষতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেলিয়ার অফ ফিল্ড বলতে সিনক্রোনাস মোটরের মাঝখানে একটা ফিল্ড ওয়াইন্ডিং থাকে না, যে জায়গায় আমরা ডিসি সাপ্লাই দেই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করার লিগা। ওই ফিল্ডে মনে কর কোনো কারণে পাওয়ার গেল না, বা ফিল্ড শর্ট সার্কিট হয়ে গেল, বা ফিল্ড ছিঁড়ে গেল, বা ফিল্ডে ভোল্টেজ কম গেল বা বেশি গেল, এগুলো আর কি। তারপর হচ্ছে স্টেটর ওয়াইন্ডিং ফেল্ড। স্টেটর ওয়াইন্ডিং ফেল্ড কি, মনে কর আমার স্টেটরের যে ওয়াইন্ডিং গুলো থাকে আর কি, ওই মোটরের গায়ে যে কয়েল গুলো পেঁচানো থাকে, ওইগুলো যদি ইনসুলেশন উঠে যায়, তো উঠে গেলে কি হবো, বডির লগে ওটা শর্ট হয়ে যাবো। বডির লগে যদি শর্ট হয়ে যায়, কারণ তো মাটিতে চলে যাবো সব। তো এর জন্য কি হবে, একটা লাইনে একটা ফেলিয়ার হইব। তারপর হচ্ছে ওভার স্পিড। এখন আমি যদি আমার যদি প্রাইম মুভারের স্পিড কোনো কারণে বাইরে যায়, তাহলে আমার ফ্রিকোয়েন্সি বাইরে যাবে। ফ্রিকোয়েন্সি যদি বাইরে যায়, ফল্ট হইব এটা। আর একটা হচ্ছে আনব্যালেন্স লোডিং। আনব্যালেন্স লোডিং নিচে কোনো একটা ফল্ট না, বাট লং টার্মের লিগে একটা ক্ষতি। যেমন একটা মোটরের মানে একটা জেনারেটরের একটা ওয়াইন্ডিং দিয়ে বেশি কারেন্ট ফ্লো হইতেছে, একটা দিয়ে কম হইতেছে। তো যেটাতে বেশি হইতেছে ওটা তো হিট হইব বেশি, ওটা হিট হলে ওটার ইনসুলেশনের ক্ষতি হইব। দেখা যাবে আমার মোটরের অর্ধেক পার্ট বাদ আছে, অর্ধেক পার্টের লিগে আমার মোটরটা চেঞ্জ করা লাগতেছে, বা মোটরটা আবার মেইনটেনেন্সে নেওয়া লাগতেছে। তো এই জন্য আমরা আনব্যালেন্স লোডিংটা আর কি আমরা অ্যাভয়েড করি। আচ্ছা, তো এই জিনিসগুলো এই যে ভাগ ভাগ করে জায়গায় বসাইছে আর কি, তোর ফেলিয়ার অফ প্রাইম মুভার, ফেলিয়ার অফ ফিল্ড, ওভার কারেন্ট, হাবিজাবি বসাইছে জায়গায়। আচ্ছা, আনব্যালেন্স লোডিং এইসব বসাইছে। আনব্যালেন্স লোডিং ডেটও ভালো মতো বুঝাই দে, এটা স্যার ই কইছিল আবু। দেখ আনব্যালেন্স লোডিং এর লাইক, দেখ আমি বলি, দেখ আনব্যালেন্স লোডিং এর লাইক কি হয়। সিটি 1, সিটি 2, সিটি 3, তিনটা সিটি আছে আমার, হ্যাঁ। তো ওর ভিতরে যে কারেন্ট ফ্লো হইব, ওর ভিতরে সেম কারেন্ট ফ্লো হইব, ওর ভিতরে সেম কারেন্ট ফ্লো হইব। শুধু ডিফারেন্স থাকবো কি, ওর অ্যাঙ্গেল 0, ওর অ্যাঙ্গেল -120, ওর অ্যাঙ্গেল -240, ঠিক আছে? তো যখন দেখ তিনটা সিটি প্যারালালে আছে, তো প্যারালালে যদি তুই কারেন্ট সোর্স যদি অ্যাড করস, তার মানে কি কারেন্ট গুলো যোগ হয়ে যায়। তার মানে কি এই জায়গায় যদি যোগ হয়, তাহলে জিনিসটা ভেক্টর সাম হইব। কারণ তিনটা সেম মানের 120, 120, 120 ডিগ্রি শিফটে যদি তুই তিনটা জিনিসটা যোগ করস, ওদের ভেক্টর সাম কত হইব, 0 হইব না? তার মানে আমার এই দুইটা কয়েলের যে ভিতরে যে দুইটা কি বলে, এই রিলে দ্বারা তখন কোনো কারেন্ট ফ্লো হইব না, এ জায়গায় কোনো ভোল্টেজ থাকবে না। বাট একটা যদি আনব্যালেন্স হয়ে যায়, ওই ভেক্টর সামটা 0 হইব না। ভেক্টর সাম যদি 0 না হয়, তাহলে কি হইব, আমার রিলেটা ট্রিপ করবো। এই হচ্ছে এই জায়গায় সবকিছু কওয়া, বুঝছস? বুঝছি। আচ্ছা আগাইলাম। তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ অল্টারনেটর। তো ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমরা কেমনে দেই, দেখ ওই সেম কারেন্ট যে ট্রান্সফরমারটা বসাইছিলাম আগের বার, এবার খালি তিনটা বসাইছি। তো এই যে ম্যাথের যে কাহিনীটা,
দেখ একটা জিনিস, এই যে জিনিসটা স্টার কানেক্টেড, দেখছোস? এটা কিন্তু অল্টারনেটর। দেখ স্টার কানেক্টেড, এই যে এটা হচ্ছে তোর কয়েল কয়েল কয়েল, এই যে জায়গায় দেখ স্টার কানেক্টেড, এটা হচ্ছে নিউট্রাল, এই যে নিউট্রাল আর্থিং করা। তো অল্টারনেটরের বেলায় কোনো ঝামেলা নাই, ওই ম্যাথে যা ঝামেলা হয় আর কি। দেখ তুই 3টা সিটি বসাবি, এই পাশে 3টা সিটি এই পাশে বসাবি, জাস্ট প্যারালাল করে দিবি। এটার এই পাশের লগে এই পাশ, এটার এই পাশের লগে এই পাশ, এই পাশের লগে এই পাশ, এক পাশ শর্ট করে নিউট্রাল, এক পাশ শর্ট করে নিউট্রাল। ঠিক আছে? মানে এই তোর সিটি গুলাও তোর স্টার কানেক্টেড, আমার ট্রান্সফরমার স্টার কানেক্টেড, সিটিও স্টার কানেক্টেড। যদি কোনো কারণে ট্রান্সফরমার ডেল্টা কানেক্টেড করে দেয়, আমার এই সিটিও ডেল্টা কানেক্টেড করতে হবে। ঠিক আছে? আচ্ছা, না, সিটি ডেল্টা কানেক্টেড করতে হইব না, এটা উল্টা অল্টারনেটর হয় গুলো। না, উল্টা হয় না সবসময়। না না, ওইটা ট্রান্সফরমার, ওটাই তো বলতেছিলাম, ট্রান্সফরমারের ঝামেলা আছে। এই জায়গায় ঝামেলা নাই, সবই স্টার কানেক্টেড হইব। মানে জাস্ট এক পাশ শর্ট করে নিউট্রালে লাগাই দিবি, এই পাশের এক পাশ শর্ট করে নিউট্রালে লাগাই দিবি। আর এই পাশ এই যে একটা লগে, মানে দেখ এই ফার্স্টেরটার লগে ফার্স্টেরটা যাইবো, সেকেন্ডের লগে সেকেন্ডটা, থার্ডের লগে থার্ডেরটা। আচ্ছা, তারপর সে তিনটার আমি যোগ করলাম। এখন একটা জিনিস খেয়াল কর, যখন আর্থ ফল্ট হইতেছে, সাপোজ জায়গায় আর্থ ফল্ট হইতেছে, তো আর্থ ফল্ট যদি হয়, আমার কারেন্টটা দেখ এদিক দিয়ে ফ্লো করবো, এদিক দিয়ে ফ্লো করবো, এদিক দিয়ে ফ্লো করবো। আচ্ছা, আর সিটিতে কেমনে ফ্লো করবো? সিটিতে এদিক দিয়ে যাইবো, এদিক দিয়ে যাইবো, নিউট্রাল দিয়ে যাইবো, সরি এদিক থেকে আসি তাহলে বুঝতে সুবিধা, এদিক থেকে আসবো, এদিক থেকে আসবো, এই কয়েল দিয়ে বাইরে নিউট্রাল দিয়ে ফ্লো হয়ে যাবো। তার মানে আমার এই কয়েলের কি একটা এনার্জাইজ হইব, মানে কি বলে ট্রিপ করবো এই কয়েলটা। এই কয়েল যদি ট্রিপ করে এটা অন হয়ে যাবো, এটা অন হওয়া মানে যে কোনো একটা অন হয়ে যায়, যে কোনো একটা অন হওয়া মানে ট্রিপ সার্কিট। তুই জাস্ট এই জায়গায় দুটো দাগ দেখালে ট্রিপ সার্কিটও লিখে দিতে পারোস, এই সুইচ আঁকানোর দরকার নাই। এই জায়গায় যদি আর্থ ফল্ট হয়, সেম এটা ট্রিপ করবো, এই জায়গায় আর্থ ফল্ট হলে এটা ট্রিপ করবো। এখন যদি লাইন টু লাইন ফল্ট হয়, তাহলে কি হবো দেখ। লাইন টু লাইন ফল্টের বেলায় কারেন্টের দিক দিয়ে ঢুকবো, দিক দিয়ে বাইরে বাইরে দেখ, এদিক দিয়ে মানে এই জায়গায় জাস্ট লুপ করবো, এই জায়গায় লুপ করবো। সিটির বেলায় কি হবো দেখ, সিটির কারেন্টের দিক দিয়ে বাইরেবো, এর দিকে তো কারেন্ট ফ্লো হচ্ছে, সিটির কারেন্টের দিক দিয়ে আইবো, আর এটার ভিতরে ঢুকবো, ঢুইকা এটার ভিতরে বাইরে যাবো। আবার এটা তো ট্রিপ করবো, এটা যদি ট্রিপ করে তাহলে আমার সিটির কারেন্ট এদিক দিয়ে বাইরেবো, এদিক দিয়ে ঢুইকা এদিক দিয়ে বাইরে যাবো। তার মানে কি, আমার যদি লাইন টু লাইন হয়, তাহলে আমার দুইটা রিলে ট্রিপ করতেছে। যদি গ্রাউন্ড ফল্ট হয়, একটা ট্রিপ করতেছে। আচ্ছা, এইগুলো হচ্ছে তোর আহ কি বলে ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ অল্টারনেটর। আমরা এই যে কনফিগারেশনটা, এই কনফিগারেশনটারে কইতেছি মার্স প্রাইস। তখন এটা লিমিটেশনস কি, এটা লিমিটেশনস কি দেখ। সাপোজ আমার এই যে ইটা কি বলে গ্রাউন্ড ফল্ট আছে, এটা তো মাঝখানে হয়েছে, মনে কর এই গ্রাউন্ড ফল্টটা এই জায়গায় হইলো, এই যে আমার মাউস পয়েন্টার যে জায়গায়, দ্বারা একটু জুম করি বুঝতে সুবিধা, মনে কর এই কয়েলের জায়গায় হলো, তার মানে কি আমার এই পাশের কয়েলের ইম্পিডেন্স কম, ইম্পিডেন্স কম। ইম্পিডেন্স যদি কম হয়, আমার কিন্তু জেনারেট হইতেছে কিন্তু কারেন্টটা, তার মানে কি আমার এদিক থেকে কারেন্ট আসবো। এদিক থেকে যদি কারেন্ট আসে, তাহলে এই পাশের ইম্পিডেন্স বেশি, এই পাশের ইম্পিডেন্স কম, তার মানে কি আমার দিকে কারেন্ট কম ফ্লো হইব। একে তো কারেন্ট কম, তার মধ্যে আবার এদের একটা রেজিস্ট্যান্স আছে, আর্থিং রেজিস্ট্যান্স, এটা যদি হাই হয় কোনো কারণে, তাহলে কি ঝামেলা হইব, এই যে কারেন্টটা যাইবো, এই কারেন্টটা এত ছোট হইব যে এই সিটি ওই ডিফারেন্সটা ধরতে পারবো না, এই রিলেগুলো ট্রিপ হইব না। তার মানে কি, আমার এই যে মার্স প্রাইস যে কনফিগারেশনটা, এটা আমারে মানে নিউট্রালের কাছাকাছি যদি কোনো ফল্ট হয়, ওই ফল্ট ডিটেক্ট করতে পারে না। তারপর হচ্ছে যদি এটা আমি ডিটেক্ট করতে চাই, তাহলে আমার রিলের সেন্সিটিভিটি বাড়াই দিতে হবে। আমি যদি রিলের সেন্সিটিভিটি বাড়াই দিই, তাহলে আবার কি হইব, নর্মাল অপারেটিং কন্ডিশনে ওই যে তোর পাইলট টেবলের লিগে যে ঝামেলা আর কি, কি বলে মিসম্যাচ যেটা, এটার জন্য আমার কি হইব, ও নর্মাল কন্ডিশনে ট্রিপ করে দিব। তো এই জিনিসটার আমি ওভারকাম করবো কেমনে? এই জিনিসটার ওভারকাম করার লিগে আসে হচ্ছে মডিফাইড অল্টারনেটর প্রোটেকশন। ঠিক আছে? ওই যে পাইলটের ব্যাপারটা প্রবলেম সলভ করা যায় ব্যালেন্সিং রেজিস্টর দিয়ে আর কি। তো এই চিত্রটা আঁকাবি, আগে একটা জাস্ট মাঝখানে একটা করে ব্যালেন্সিং রেজিস্টর দিয়ে দিবি। ব্যালেন্সিং রেজিস্টর দিয়ে কি করা যায়, যে তারের রেজিস্ট্যান্স গুলা কন্ট্রোল করা যায়, আমি 3টা তারের রেজিস্ট্যান্স যাতে সেম থাকে। আচ্ছা, তারপর আসছে হচ্ছে আমার মডিফাইড ডিফারেন্সিয়াল প্রোটেকশন। তো এই জিনিসটা কেমনে কাজ করে, এই যে আমার যে কোনো দুইটা ফেজ থেকে আমি এই দুইটা কয়েল লাগাই, একটা ফেজ থেকে একটা রেজিস্ট্যান্স লাগাই, আর আর্থিং এ লাগাই, এটা হচ্ছে কনফিগারেশন। সার্কিট ডায়াগ্রাম তো মুখস্থ রাখতে হবে, মানে মনে রাখতে হবে মেন কথা কোনটার কোনটা। তো এই সময় কি হয় দেখ, এটা হচ্ছে আর্থ রিলে, মানে ও আর্থ ফল্ট ডিটেক্ট করে। আর এগুলো হচ্ছে ফেস ফল্ট দিলে, মানে ফেস যদি কোনো ফল্ট হয়, তাহলে এই দুটো ডিটেক্ট করে। দেখ এখন কেমনে হয় জিনিসটা, সাপোজ আমার এই লাইনে আর্থ ফল্ট হলো, এই জায়গায় আর্থ ফল্ট হলো, আর্থ ফল্ট হলে দেখ আমার কারেন্টের দিক দিয়ে ফ্লো করবো, মানে সিটি দিয়ে ফ্লো করবো, সিটিতে দিক থেকে আইসা এই জায়গায় আইবো। হ্যাঁ, আর্থ ফল্ট যখন হইবো দেখ, এটা তো আর্থ ফল্ট হয়, আমার এদিক দিয়ে আইবো, আয়া কি রে, কোনটা এটা, তো ফেজ, ঠিক আছে ঠিক আছে, দেখ আর্থ ফল্ট হলে জায়গায় এই জায়গায় যদি আর্থ ফল্ট হয়, দেখ আমার এদিক দিয়ে কারেন্ট যাইবো,
এই সিটিতে বের হইব, এই সিটিতে বের হয়ে এই দেখ এই মাঝখানেটাতে বের হয়ে যাবো। এই আর্থ ফল্টের যে রেজিস্ট্যান্সটা মানে রিলেটা, এটা খুব কম কারেন্টে কি হয়, ট্রিপ করে, খুবই কম কারেন্টে। আচ্ছা, আবার দেখ মনে কর এটাতে হইলো আর্থ ফল্ট, এটা যদি আর্থ ফল্ট হয় তাহলে আমার এদিক দিয়ে আসবো কারেন্টটা, এই রিলে দিয়ে আসবো, এই সিটি দিয়ে আসবো, এই সিটি দিয়ে এদিক দিয়ে বের হইবো, বাইরে দেখ এদিক দিয়ে ঢুকবো, ঢুইকা এদিক দিয়ে বাইরে যাবো। এই যে ফেজ কারেন্টের জন্য যে কয়েল গুলা, এগুলো হচ্ছে লো সেন্সিটিভিটি থাকে, মানে অনেক বড় কারেন্টেও ট্রিপ করে। তো ছোট কারেন্টে তো ট্রিপ করবো না, তো তখন এদিকে নিচে আইবো, আর্থ রিলেটা ট্রিপ করবো। হ্যাঁ, আর ফেজের বেলায় দেখ কি হইব, মনে করো এই ফেজ টু ফেজ ফল্ট হয়েছে এই দুইটা, তাহলে ফেজের বেলা দেখ ও এদিক দিয়ে যাইবো, এই সিটি দিয়ে যাইবো, যায়া যায়া দেখ এদিক দিয়ে বেরোবো, মানে এই কয়েল দিয়ে বেরোবো, এই কয়েল দিয়ে বেরো, এই কয়েল দিয়ে বেরো যাবো আর কি, এদিক দিয়ে বেরো যাবো। মনে করো এই দুইটা ফেজের ফল্ট হলো, এই দুইটা ফেজের, তাহলে কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে ঢুইকা, এই যে এই কয়েল দিয়ে ঢুইকা এদিক দিয়ে নিউট্রালে বেরো যাবো, এই যে নিউট্রাল, এই যে নিউট্রালে বেরো যাবো। তখন কি হইব, যেহেতু হাই দেখ তখন কিন্তু আর্থ ফল্টে ঢুকতেছেই না কারেন্ট, তার মানে কি মানে পিএ আর পিসি ট্রিপ করবো, মানে ফেজ ফল্টের বেলায়। আচ্ছা, এটা হচ্ছে মডিফাইড গেল। ব্যালেন্স আর্থ ফল্ট নাই, এটাও নাই। এটা আছে বুকোস রিলে। আচ্ছা, বুকোস রিলের কনস্ট্রাকশনটা হচ্ছে এরকম। বুকোস রিলে মেইনলি কি করে, ইন্টারনাল যে ফল্ট গুলা ট্রান্সফরমারের, আমি আগে ওর ডিসঅ্যাডভান্টেজ করে দিই আর অ্যাডভান্টেজ করে দিই। অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো একটা ফল্ট হওয়ার আগে ও ডিটেক্ট করতে পারে, সেন্স করতে পারে, ওটা কেমনে করে একটু পরে দেখবো। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ও সব ট্রান্সফরমারের প্রোটেকশন দিতে পারে না, সব অল্টারনেটরে দিতে পারে না, যে জিনিসগুলো তেলের ভিতরে চুবানো আছে ওই জিনিসগুলোর প্রোটেকশন দিতে পারে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, মনে করো আমার একটা ট্রান্সফরমারের যে তেলটা কমে গেছে কোনো কারণে, অর্ধেক কয়েল তেলের উপরে আছে বা কিছু পরিমাণ কয়েল তেলের উপরে আছে, ওই তেলের উপরে যেটুকু ট্রান্সফরমার থাকবে, যদি কি বলে যেটুকু কয়েল থাকবে, ওই কয়েলটুকু যদি কোনো ফল্ট হয় তাহলে ও এটা ডিটেক্ট করতে পারবো না। তখন কেমনে করে দেখ, এটা তো একটা ট্যাঙ্কের ট্রান্সফরমারের ট্যাঙ্ক, এর ভিতরে একটা ওয়াইন্ডিং আছে, তো কোনো কারণে মনে করো ইনসুলেশন কমে গেছে বা কোনো একটা কারণে ভিতরে কারেন্ট বেশি ফ্লো হইতেছে বা কি, ট্রান্সফরমারটা গরম হইব। মানে ইলেকট্রিসিটির তো মেইন শত্রু হচ্ছে গরম হওয়া, মানে ও কাজ কি, গরম হয়, গরম হইতে হইতে পুড়ে যায়, আগুন ধরে, এইসব মানে মেইন সমস্যা হচ্ছে গরম হওয়া, ও হচ্ছে গরম হয়। তো যখন গরম হয় তেলের যে আয়তনটা, ভিতরে তেলের আয়তন বাড়ে, যদি বেশি হিট হয় গ্যাস উৎপন্ন হয়, তাই না? তো দেখ, যদি গরম হয় আস্তে আস্তে, তাহলে ও যদি জিনিসটা ডিটেক্ট করতে পারে, তার মানে কি ট্রান্সফরমারের আসল ফল্ট হওয়ার আগে, বড় কোনো ফল্ট হওয়ার আগে আমি বুঝতে পারবো যে না এই জায়গায় কোনো একটা ফল্ট হইতেছে। জিনিসটা কেমনে করে ও দেখ, এই যে লাইনটা ঢুকছে এটা হচ্ছে তো ট্রান্সফরমার থেকে, আর এটা যাচ্ছে কনজারভেটরে। কনজারভেটর হচ্ছে আমি এক্সট্রা কিছু তেল দিয়ে রাখি, এই জায়গায় দিয়ে রাখি কনজারভেটরে, যাতে আমার এটার তেলের লেভেল যদি কমে আস্তে আস্তে কোনো কারণে, এই জায়গায় যাতে ওই জায়গায় যাইতে পারে, মানে ওই পরিমাণটা ফিল আপ করার জন্য। তো আচ্ছা, আর এটা দেখি কেমনে কাজ করে। তো আমার ট্রান্সফরমার গরম হইতেছে, ওই থেকে গ্যাস আসতেছে। আচ্ছা, গ্যাস আসতেছে, এটা হচ্ছে একটা ফ্ল্যাপ, মানে এই জিনিসটা এইভাবে এভাবে নড়তে পারে, পেন্ডুলামের মতো এভাবে নড়তে পারে। দাঁড়া আমি একটু দাগাইলে ভালো বুঝবি। এই জিনিসটা এরকম পেন্ডুলামের মতো নড়তে পারে আর কি, এরকম দুদিকে এই জিনিসটা নড়তে পারে। তো এটা যদি নড়ে, এই জিনিসটা ওটার সাথে নড়ে আর কি, এটা উপরে নিচে হয়, এটার সাথে এটা কানেক্টেড। আচ্ছা, আর এটা হচ্ছে ডিরেক্ট, এই জিনিসটা হচ্ছে ফ্লোট বলতে জিনিসটা ভাসে, মানে মনে কর ফাঁকা কিছু বোতলের মতো কিছু একটা এই জায়গায় ঝুলানো আছে। তো দেখ যখন গ্যাস আসে এটার ভিতরে, তো গ্যাস দিতে ঢুকে, গ্যাসের তো প্রেশার খুব একটা বেশি থাকে না, কারণ কি খুব অল্প পরিমাণে আসে, তো এটা আর ধাক্কা দিতে পারে না, ও গ্যাসটা এদিকে উঠে যায়। উঠে গেলে গ্যাসটা এই জায়গায় জমা হতে থাকে, তো গ্যাসটা যদি জায়গায় জমা হয়, তেলটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, ওই জায়গায় মানে তেলের লেভেলটা মনে কর এই জায়গায় এসে পড়লো, এই লেভেলে এসে পড়লো তেলের লেভেলটা। এই জিনিসটা তো ভাসে তেলে, বাতাসে তো আর ভাসে না, তো জিনিসটা কেউ আস্তে আস্তে এই জিনিসটা নেমে পড়বো, এই জায়গায় নেমে পড়লো। নাইমা পড়া মানে কি, যে ভিতরে যে মার্কিউরি আছে, মার্কুরিটা এরকম সমান হয়ে যাবো, হয়ে গেলে দুটো জিনিসটা এক করে দিব। এই জিনিসটা একটা অ্যালার্ম সার্কিটে অ্যালার্ম দিব যে না ট্রান্সফর্মার ভিতরে কিছু একটা হইতেছে, তুমি একটু চেক করো। অ্যালার্ম দিলে এখনো কিন্তু ট্রিপ করে না সার্কিট ব্রেকার। আচ্ছা, এখন মনে করো যে গ্যাস যাইতেছে আস্তে আস্তে, কিন্তু তেলের আয়তনও বাড়তেছে গরমে। তেলের আয়তন একটু পরে তেল আসা শুরু করবো, গ্যাসের সাথে সাথে তেলের ফ্লো তো এটা সরানোর লেগে অনেক ভারী না, জিনিসটা ভারী না, তো আমি ফ্ল্যাপটা নড়ে যাবো, এই ফ্ল্যাপটা এই জায়গা থেকে এই পজিশনে আয়া পড়বো। এই জিনিসটা যদি এই পজিশনে আয়া পড়ে, এই মার্কিউরি ফিল্ড জিনিসটা এই পজিশনে আয়া পড়বো, তার মানে জিনিসটা সমান হয়ে যাবো, লেভেল হয়ে যাবো। জিনিসটা যদি লেভেল হয়ে যায় তাহলে কি হইব, এই যে দুটো কন্ট্যাক্ট আবার এক হয়ে যাবো, আমার সার্কিটটা টিপ করাই দিব। এই হচ্ছে মেইন কনসেপ্ট গ্লুকোজ রিলের আর কি। এটার অ্যাডভান্টেজ কি, এটা হচ্ছে খুবই সিম্পল বানানো। এটা কি যে আগে থেকে ফল ডিটেক্ট করতে পারে, আর ডিসঅ্যাডভান্টেজ তো কইলামই, যে অর্ধেক যদি ফিল থাকে তাহলে করতে পারে না, আর যদি তোর ওই তেলের নিচে যদি থাকে তাহলেও করতে পারে না। আচ্ছা,
এটা তো নাই, এটা কাছে কি নাই তো মনে হয় 11। তারপর অ্যাপ্লাইং সার্কুলেট, এই যেটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে। ম্যাথটা আমি তোকে কালকে দেখাম, ম্যাথটা খুবই ইজি, ঠিক আছে, জাস্ট আগের কনসেপ্ট লাগে। আচ্ছা, ম্যাথ এই যে 22.5 আর 22.6। এই জায়গায় হচ্ছে দুইটা দেওয়া আছে, আমি তোকে বলি দুইটা দেওয়া আছে, দুইটা সেম ম্যাথ, সেম টাইপের ম্যাথ দুইটা, ভ্যালু মোটামুটি কাছাকাছি, দুইটাই স্টার ডেল্টা। তো স্যার কইছে কি স্টার ডেল্টার জন্য করতে, ডেল্টা স্টারের জন্য করতে, ডেল্টা ডেল্টার জন্য করতে, স্টার স্টারের জন্য করতে, আর কি 4টা কম্বিনেশন আর কি। এটা আমি আচ্ছা, কালকে দেখাই। ম্যাথের জন্য কি মানে আমার এই ডায়াগ্রাম গুলো আঁকা লাগবে, এই যে ডিফারেন্সিয়াল রিলে বা যেটাই হোক, এটাকে আঁকা না লাগবে? কেউ চলবে, বাট যদি কনসেপ্ট তুমি যদি একবার মাথায় ধরে ফেলতে পারো, মেটা করার আর দরকার নাই, বাট যদি কনসেপ্ট না ধরতে পারো তাহলে দরকার আছে। ওকে, তাহলে না আঁকলেও চলে। ওকে, ঠিক আছে। আমি 8:30টায় বেরোবো বাসা থেকে। আচ্ছা, ওই ভার্সিটিতে যেতে হতো 9:30 10টা বাজবো। আচ্ছা, ম্যাথ কালকে দেখাই দিচ্ছি। তারপরে 23 নাম্বার চ্যাপ্টার, 23 নাম্বার চ্যাপ্টারে বাস বার এন্ড লাইনের প্রোটেকশন, এটা আমি পড়ি নাই। আর লাইনের একটু আগে আসিস। না কালকে বাসা চেঞ্জ করবো, আমি এখনো রুম গুছাইতেছি। এই জিনিসটা আমি খুব একটা বুঝি নাই, ঠিক আছে, তবে আমি এই যে এই জিনিসটা বুঝছি, এটা হচ্ছে ওই যে একটা কোশ্চেন ছিল, স্যার কইছিল আর কি যে কেমনে করে ইম্পিডেন্সই করে, ঠিক আছে। এই যে এই যে জিনিসটা, এটাই 23.5, এটাই যাবো। ওই তো উপর থেকে নিচ পর্যন্ত। মানে এটা কি বুঝাইছে দেখ, আমি তোরে বুঝাই দেখ, তুই এটা মানে বুঝাইছে এটা হচ্ছে জোন এ, ঠিক আছে, এটা জোন বি, এটা জোন সি, হ্যাঁ। মানে জোন 1 যে মানে খুব কম ইম্পিডেন্সে ট্রিপ করব, জোন 2 তার থেকে বেশি ইম্পিডেন্সে, জোন 3 তার থেকে বেশি ইম্পিডেন্সে। তো কেমনে কাজ করে জিনিসটা দেখ, এই এ থেকে বি পয়েন্টের ই যদি Z1 হয়, বি থেকে সি পর্যন্ত Z1 প্লাস Z2, মানে Z1 এর থেকে বেশি হবে ইম্পিডেন্স, বি এর পরে গেলে Z1 এর থেকে বেশি হইব, আবার সি এর পরে গেলে Z1 আর Z2 থেকে বেশি হইব, আবার Z3 হচ্ছে তার থেকে বেশি হইব। তো ব্যাপারটা কি, আমি রিলে লাগাই মানে এক পাশে লাগাই, আমার তো জায়গায় জায়গায় রিলে লাগানো পসিবল না। মনে কর একটা ট্রান্সমিশন লাইনে, তাহলে আমার কি করতে হইব, ওই পাইলট আর ট্রান্সমিশন লাইনের উপর দিয়ে নিয়ে যেতে হইব, বুঝছ নাই, তখন আর ওই তোর তারের ইম্পিডেন্স ম্যাচ করবো না, অনেক ঝামেলা। তো আমি রিলে এক জায়গায় বহাম, আমি 3টা রিলে কই দিব কি, যে যদি আমার ইম্পিডেন্সটা এত রকম থাকে, তুমি ধরে নিবা এ জোন, এর থেকে যদি বেশি হয় তাহলে তুমি চেক করবা যেমন সির থেকে কম কিনা, সির থেকে যদি কম হয় তাহলে বি জোনের ভিতরে হয়েছে, যদি সির উপরে হয় তার মানে সি জোনের পরে হয়েছে, তাহলে আমি কি সি জোনের উপরে হলে সি অফ করে দিমু, বি জোনের পরে হলে বি অফ করে দিমু, এ জোনের উপরে হলে এ অফ করে দিমু। এই হচ্ছে কাহিনী। মানে জিনিসটা দিয়ে বুঝাইছে টাইম, দেখ জোন 1টা কম টাইমে ই করবো, একটা হচ্ছে জোন 1 কি করছে এটা, টাইম দেখ করে দেয়। আচ্ছা দাঁড়া, দেখাই আমি, খাতা কলম হইলে ব্যাপারটা আরো অনেক ভালো করে বুঝাইতে পারতাম আমি। দেখ এইটুকুর একটা ইম্পিডেন্স আছে, তাই না, এইটুকুর, হ্যাঁ। আচ্ছা, এইটুকুর একটা ইম্পিডেন্স আছে, মনে কর এই পয়েন্টে ফল্ট হয়েছে, এইটুকুর ইম্পিডেন্স কি, এই যে Z1 থেকে বেশি না এই পর্যন্ত ইম্পিডেন্স। আচ্ছা আরো ইজি করি, মনে কর এই Z1 থেকে এই পর্যন্ত হচ্ছে 3 ওমেগা, এটা 3, হ্যাঁ। আর এই এ পয়েন্ট থেকে এই সি পয়েন্ট মানে Z2 পর্যন্ত হচ্ছে 5, তাই না। আর মনে কর এটা হচ্ছে 7, মানে এই এ পয়েন্ট থেকে কিন্তু একটা থেকে আরেকটা না। আমি জাস্ট রিলে কমু কি, যে যদি ইম্পিডেন্স 3-এর থেকে কম পাও তুমি, তুমি এ রে ট্রিপ করবা, কারণ কি, তার মানে কি 3-এর কম মানে ফল্ট এ আর বি এর মাঝখানে হয়েছে। এই পর্যন্ত 3-এর কম মানে এটার মাঝখানে হয়েছে, তার মানে আমার এ অফ করতে হইব, আমি এ অফ করে দিব। এখন তুমি যদি ইম্পিডেন্স 5-এর কম পাও, 5-এর কম পাওয়া মানে কি, 5 এই পর্যন্ত 5, তার মানে আমার ফল্ট এই জায়গায় হয়েছে, তার আমি কারে অফ করবো, বি অফ করে দিব। তার মানে দেখ এ জোন, এটার আমি এ জোন কইতাছি, এ জোনের থেকে বি জোনের ইম্পিডেন্স বেশি, হ্যাঁ। আচ্ছা, আবার সিতে দেখ সি পর্যন্ত 7, এই পর্যন্ত হচ্ছে 7, মনে কর 7, ও আবার চেক করবো যে 7-এর কম কিনা, যদি 7-এর কম হয় তাহলে সি অফ করে দিব, তাহলে তোমার বি আর এ অফ করার দরকার নাই, বি আর এ অফ করে তো আমার পাশের মানুষজন কারেন্ট পাইবো না, আমার তো সি অফ করলে হইতাছে, বুঝছো।
তাহলে এই যে ইম্পিডেন্স আমি 3টা লেভেল দিয়ে ফিক্স করতেছি, ওই 2টা টাইপের রিলে পড়ছিলাম, একটা ডিসটেন্স একটা হচ্ছে টাইম। এই সেম জিনিসটারে টাইম দিয়ে করা যায়। টাইম দিয়ে কেমনে করা যায় দেখ, যে দেখ যদি এই জায়গায় ফল্ট হয় তাহলে কারেন্ট বেশি থাকবো না, কারেন্ট বেশি টাইম কম লাগবে আমার চিপ করতে। তাহলে আমি ওর একটা টাইমের থ্রেশহোল্ড দিয়ে দিব, এই টাইমের নিচে যদি হয় তুমি এর অফ করবা, এই টাইমের নিচে যদি হয় তাহলে তুমি বি অফ করবা, এই টাইমের নিচে হলে তুমি সি অফ করবা, সেম জিনিস কিন্তু। এখন হ্যাঁ, এই জিনিসটা জাস্ট গ্রাফে আঁকাইছি, যে জোন 1 যদি এতটুকু হয়, জোন 2 তার থেকে বেশি তৈব, জোন 3 তার থেকে বেশি তৈব। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে ওই যে জোন 3টা যে বললা 7-এর কম হলে সি এর মধ্যে যে রিলেটা থাকবো ওইটা আর কি অফ করে দেবে। হুম, এখন হুম, হুম। 7-এর কম তো 3, আমি রাখে শেষ করি। 7-এর হুম, কম তো 3 ও, তাহলে প্রথম থেকে সাতের কম যদি করবে না। থ্রি হয়, সাতের কম থ্রি হলে তো এই অফ হয়ে যাবো, সি তো এমনি অফ। এ জায়গায় যদি ফল্ট হয় তোমার তো এমনি অফ করা লাগবো, সি তো পরের কথা। হ্যাঁ, মানে এইটাই, মানে এটা ক্রমান্বয়ে কি এক পিছনের দিকে যাইতে থাকবো এরকম নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। মানে মেন কথা 3টাই তো একলগে অ্যাক্টিভ, 3টা রিলে তো একলগে অ্যাক্টিভ, বুঝো নাই? আচ্ছা, স্যার কইছিল যে এই ফল্টে নাকি ওভার কারেন্ট রিলেও ইউজ হয়। ওটা হচ্ছে আর একটা টপিক আছিল। টপিকটা কিরকম, একটা বাস বার আঁকাই দিল স্যার, মনে কর এইভাবে এইভাবে দিয়ে দিল, এরকম একটা বাস বার দিয়ে দিল, ঠিক আছে? এদিক থেকে জেনারেশন ফ্লো হইতেছে, এটা হচ্ছে এদিকে জেনারেটর, এ জায়গায় কিছু লোড আছে, বা এই জায়গায় জেনারেটর বা লোড আছে, দেখে মনে কর একটা লোড। যদি লোড হয় তাহলে আমার কারেন্ট এদিক থেকে ফ্লো হইব, জেনারেটর থেকে এদিক থেকে ফ্লো হইব, এদিক থেকে ফ্লো হইব। ছিল কি যে বাই এনি চান্স যদি এই জায়গায় ফল্ট হয় তাহলে কি হইব, এই জায়গায় যদি ফল্ট হয় তাহলে আমার কারেন্টটা দেখ এদিক দিয়ে ফ্লো হওয়ার কথা, নর্মালি কিন্তু এদিকে ফ্লো হওয়ার কথা কারেন্টটা জেনারেটর, বাট এই সময় কিন্তু উল্টা হইব, দেখ এদিক থেকে যায় এদিক থেকে এদিকে আইবো, মানে ডিরেকশনটা উল্টা যাবো। তার মানে আমার এই জায়গায় এমন একটা রিলে দিতে হবে যে ডিরেকশনটা ধরতে পারে। কিন্তু এই যে এই ফলটা মনে করি এই জায়গায় ফল্ট হচ্ছে, এই জায়গায় যদি ফল্ট হয় দেখ এদিক দিয়ে সেম কারেন্ট যাবো কিন্তু, মানে এটা এই ডিরেকশনে কিন্তু কোনো চেঞ্জ নাই। তার মানে কি এই জায়গায় আমার একটা ওভার কারেন্ট রিলে দিলে আমার টাকা খরচ করে ডিরেকশনাল রিলে দেওয়ার দরকার নাই। এটা বুঝাইছিল আর কি। মানে তোর যে কন্ডিশনটা দিব তুই মাথায় কিছু কন্ডিশন ভাববি যে এই জায়গায় এই ফলটা হইলে কি হইতো, আমার এই রিলে কাজ করতো কিনা। মানে মেনলি যদি ওই কনসেপ্ট ক্লিয়ার থাকে তাইলে হয়ে যাবো। আচ্ছা, প্রোটেকশন এগেইনস্ট ওভার ভোল্টেজ সব থেকে বড় টপিক হলো এটা। তো এই জিনিসটা কেন হয় যে বিদ্যুৎ চমকায়, যে লাইনের উপরে যদি বিদ্যুৎ পড়ে তখন মানে অল্প টাইমে অনেক বেশি ভোল্টেজ আয় পড়ে লাইনে, এই জিনিসটা হচ্ছে। ভাই ক্লাস নিছ তো একটাবার কইলিও না। গ্রুপে লিঙ্ক দিয়ে দিছে তো অনেক আগে। গ্রুপে তো ইয়া আসে নাই। পড়তে পড়তে মোবাইলের দিকে খেয়ালই নাই। আরে বেটা মেসেজ দেওয়ার কথা ছিল না? রেকর্ডের মধ্যে তো মেসবা কোশ্চেন করতে পারবো না, রেকর্ড দেখলে হইব। আরে দূর মেজবা বাল একটাবার কইবি না আর বাল পড়ানো লাগতো না জায়গা। মেজবা চেতে গেছে। আচ্ছা ওর রেকর্ডটা পাঠাই দিস ওরে। সবাই তুহিন। আচ্ছা ওর রেকর্ডটা পাঠাই দিস, এদিক টাকা দেখ। তো আমরা বলতেছি দুইটা ভাই জিনিস আরমান বললেই কিন্তু সবাই লিভ নেয়। আরে ভাই পর পর কথা কইস না। দেখ একটা হচ্ছে লাইটনিং ডিসচার্জ, একটা হচ্ছে লাইটনিং স্ট্রাইক। তো ডিসচার্জ জিনিসটা কি, ডিসচার্জ জিনিসটা আমরা কইতেছি মাটিতে পড়ে, বিল্ডিং এ পড়ে, মানে বাদ যেটা ওটা যে জায়গায় পড়ুক, টাওয়ার বাদে যে জায়গায় পড়বো ওটা আমরা লাইটনিং ডিসচার্জ। তো ডিসচার্জটা কেন, এটার মেকানিজমটা আমরা দেখি। ওই যে আকাশে যখন পানির কণার সাথে ঘষা হয়, মানে ঘর্ষণ হয়, তখন ওই জায়গায় কি হয়, আমার একটা চার্জ জমা হয়, পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ। আমাদের মাটি তো নিউট্রাল, তো ওই জিনিসটা মাটিতে আসতে চায়। তো এই যে যেগুলো আর কি রাস্তা খুঁজে খুঁজে বের করে, এটা হচ্ছে লিডার কয়, আর যেটা হচ্ছে তোর মানে যেটা আমরা চোখে দেখি ওটা কয় হচ্ছে স্ট্রিমার। হ্যাঁ, তো যখন স্ট্রিমার মাটির অনেক কাছাকাছি এসে পড়ে তখন নিচ থেকে মানে আরেকটা স্ট্রিমার উঠে, মানে কি বলে স্পার্কের মতো, মানে মাটি থেকে উঠে স্পার্কটা। তখন ওই পুরা স্পার্কটা মানে ওই যে যে আয়োনাইজ যে এয়ার এটারে পুরায় দেয়, তখন আমরা যে আলোর মতো যেটা ওইটা দেখি আর কি, টোটাল যে স্ট্রিমার ওইটা আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে মেইন এ জায়গার, এই সেম জিনিস এই জায়গায় লেখা আছে। ঠিক আছে, টাইম মাইম এসবের দরকার নাই, মানে মেইন মেকানিজম আইবো না ওইটা, তবুও দেখে রাখ। তারপর হচ্ছে টাইপ অফ লাইটনিং স্ট্রোক। এখন হচ্ছে স্ট্রোক। স্ট্রোক জিনিসটা কি, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। তো ডিরেক্ট স্ট্রোক হচ্ছে, ডিরেক্ট স্ট্রোকের আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রোক এ, একটা হচ্ছে স্ট্রোক বি। মানে এটা হচ্ছে স্ট্রোক এ, এটা হচ্ছে স্ট্রোক বি। স্ট্রোক এ কোনটা, মানে
আকাশ থেকে একদম সরাসরি পড়বো আর কি। কিসের উপর? তোর হচ্ছে লাইনের উপর, ঠিক আছে? তো এটা আমি করতেছি ডিরেক্ট স্ট্রোক। ডিরেক্ট স্ট্রোকের স্ট্রোক এ টাইপ আর কি, এটা হচ্ছে স্ট্রোক বি। তো স্ট্রোক বি কেমনে কাজ করে দেখ, এই যে এটা তো নেগেটিভ আয়ন, নেগেটিভ আই তো একটা মেঘ, এটা পজিটিভ আই তো একটা মেঘ, এটা হচ্ছে পজিটিভ। তো ও তো ওর সাথে ডিসচার্জ হতে চায়, মাটিতে পড়ে যাবে, ওর সাথে ডিসচার্জ হতে চায়। বাট কোনো কারণে যদি ওর আর ওর ভিতরে ডিসচার্জটা হয়ে যায়, এই দুইটা পি আর কিউ এর ভিতরে যদি ডিসচার্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হইব? ও তো আর ডিসচার্জ হওয়ার জায়গা পাবো না, বাধ্য হয়ে কি হইব, তারার উপরে স্ট্রাইক করব। এটা হচ্ছে তোর ডিরেক্ট স্ট্রাইকের স্ট্রোক বি। আচ্ছা, তারপর আসে ইনডিরেক্ট স্ট্রাইক। ইনডিরেক্ট স্ট্রাইকে তারের উপর কোনো স্ট্রাইক পড়বো না, মানে সরাসরি যে বিদ্যুৎ চমকানো এই জিনিসটা চমকাইবো না। জিনিসটা কেমন হইব, মনে কর এই পাশে আরেকটা মেঘ আছে, কোন মেঘ আছে, আচ্ছা এটা দূর থেকে আস্তে আস্তে আইতেছে। তো আসার আগ পর্যন্ত ও কি করবো, ওর নিচে আছে এই জায়গায় কারেন্ট আছে, এগুলো তো ফ্লো হইতে পারে, মানে কি বলে মাটির সাথে কানেক্টেড। ও যদি পজিটিভ আয়ন হয়, ও আস্তে আস্তে জায়গায় একটা নেগেটিভ আয়ন বিল্ড আপ হইতে থাকবো, মানে জমতে থাকবো। যখন ওই ব্যারিয়ারটা ভেঙে যাবো তখন তো স্ট্রাইক করবো। তো ওই ব্যারিয়ার ভাঙার আগে মানে জমতেছে, দেখ জমার সময় কি বলে, এই জায়গায় যে পজিটিভ আয়ন, এ জায়গায় তো পজিটিভ আয়ন জমাবো না তার থেকে, এই পজিটিভ আয়নটা মাটিতে চলে যাবো, এই পজিটিভ আয়নটা মাটিতে চলে যাবো। তো তখন কি টোটাল সিস্টেমটা কিন্তু নেগেটিভলি করা, মানে চার্জড, নেগেটিভলি চার্জড। তো নেগেটিভলি চার্জ যদি হয়, বা এই যে যখন এই মেঘটা এটার কাছাকাছি আসবো, তখন কি হবো, এই যে স্ট্রাইকটা ওই মেঘে চলে যাবো। তার মানে এই যে জায়গায় যে নেগেটিভ চার্জটা জমে আসছিল, নেগেটিভ যে চার্জটা, ও তো আর কোনো দিকে যাওয়ার জায়গা পাবো না, তখন তো মাটিতে যেতে চাইবো। তো মাটিতে যাওয়ার সময় জাস্ট ও এদিকে বাইরে যাবো, এদিকে বাইরে যাবো, মাটিতে যাবো। এটা আমরা ইনডিরেক্ট স্ট্রোক। এটার কারণে কিন্তু ভোল্টেজের একটা আপ ডাউন হইব। আচ্ছা, হার্মফুল কিছু এফেক্ট আছে 24.7। বুঝলাম না, আর একবার একটু কম। এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ, ইনডাইরেক্ট স্ট্রোক। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোর, এই যে তো পজিটিভলি আয়ন একটা ইয়ে আছে, মেঘ আছে, তাই না? পজিটিভলি আয়ন মেঘ আছে না জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এটার বল। পাশে মনে কর দূর থেকে একটা মেঘ আসতেছে, এদিকে বাতাসের ধাক্কা এদিকে আসতেছে। আচ্ছা, তো কি হইতেছে দেখ, এই যে পজিটিভলি আয়ন যে চার্জ, ও কি করব, নেগেটিভ চার্জ মাটি থেকে টানবো বা তার থেকে টানবো। তো এই মেঘের কাছাকাছি একটা জায়গায় যা জমা হইব, তাই না? যখন জমা হইতে হইতে যখন একটা ব্যারিয়ার ভাঙে যাবো, মানে জমা আর এখন ধরে রাখতে পারতেছে না, তখন তো একটা আরেকটা স্ট্রাইক করবো, তাই না? বাট এই জায়গায় স্ট্রাইকটা হইব না, কেন হইব না দেখ। তো এই জায়গায় বিল্ড আপ হইলো, মনে কর চার্জ জমা আছে এই জায়গায়, এখনো ব্যারিয়ারটা ভাঙে নাই। তো ওই টাইমের ভিতরে আরেকটা মেঘ কাছাকাছি এসে পড়লো, যার ভিতরে নেগেটিভ চার্জ ছিল, মনে করো ভিতরে নেগেটিভ চার্জ ছিল। তাহলে কি হইব, এই পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জের দিকে চলে যাবো, এই জায়গায় স্ট্রাইক হয়ে যাবো। তো এই স্ট্রাইকটা আর হইব না এই জায়গায়। কিন্তু স্ট্রাইক যদি না হয়, তো আমাদের জায়গায় নেগেটিভ চার্জ একটা বিল্ড আপ হয়ে রয়েছে আগে থেকে, এই চার্জটা মাটিতে চলে যাবো। তো তখন একটা স্ট্রাইক হইব, এটা আমরা করতেছি হচ্ছে ইনডিরেক্ট স্ট্রোক, যেটা হচ্ছে আকাশ থেকে আসে নাই, বাট লাইনে একটা স্ট্রোক হয়েছে, একটা সার্জ তৈরি হয়েছে আর কি, বুঝছস? বুঝছি। এটা হচ্ছে ইনডিরেক্ট স্ট্রোক। ইনডিরেক্ট স্ট্রোকের একটাই টাইপ, আর টাইপ নাই। আচ্ছা, তারপরে আসে হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট লাইটিং। তো লাইটনিং প্রোটেকশনের হচ্ছে তিনটা সিস্টেম আছে, একটা আর্থিং স্ক্রিন, একটা ওভারহেড গ্রাউন্ড ওয়্যার, আর হচ্ছে লাইটনিং অ্যারেস্টার বা সার্জ ডাইভার্টার। তো আর্থিং যে স্ক্রিন, এটা আমরা ইউজ করি না খুব একটা, এর জন্য এটা আমার সার দেয়ও নাই আর কি। শুরু হয়েছে ওভারহেড গ্রাউন্ড ওয়্যার থেকে, ওই টাওয়ারের উপর দিয়ে দেখবি যে লাইনের সাথে একদম উপরে একটা তার থাকে, ওই জিনিসটাই মেনলি হচ্ছে তোর ওভারহেড গ্রাউন্ড ওয়্যার। ওই জিনিসটা তোর মাটির সাথে কানেক্টেড করা থাকে, স্কাইওয়ার। হ্যাঁ স্কাই ওয়্যার। তো কানেক্ট করা থাকে, ওই জিনিসটা হচ্ছে যখন তোর বিদ্যুৎ চমকায় ওটার ভিতরে পড়ে, ওটা জাস্ট টাওয়ার দিয়ে মাটিতে বাইপাস হয়ে যায়। তো এটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, মানে যে এটা হচ্ছে ইলাস্ট্রেশনটা, তো এই জায়গায় যে তার আছে, তার দিয়ে বের হয়ে গেছে আর কি। তো এই জায়গায় যখন বিদ্যুৎ চমকায় জাস্ট এটা মাটিতে চলে যায়। তো এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ কি, তো ওই যে টাওয়ারের নিচে দেখবি সিমেন্টের কিছু ব্লক থাকে, টাওয়ারটা তো মাটির সাথে গাড়া থাকে না, আগে একটা সিমেন্টের পিলার করে তার উপরে তো টাওয়ারটা করে, তাই না? তো ওই সিমেন্টের তো একটা রেজিস্ট্যান্স থাকে, তো রেজিস্ট্যান্স যদি খুব বেশি হাই হয়, মনে কর সিমেন্টের রেজিস্ট্যান্স হাই, মাটির লগে খুব একটা ভালো কানেকশন নাই, তো সেই ক্ষেত্রে কি হইব, যে তোর কি বলে, তোর এই জায়গায় একটা ভোল্টেজ জমা হয়ে থাকবো, আর এই লাইনের একটা ভোল্টেজ আছে। এই যে দুটা ভোল্টেজ যদি এই ইনসুলেটরের থ্রেশহোল্ড ভোল্টেজ, মানে কি বলে এটা আমরা কি বলতাম, ফ্ল্যাশ ওভার ভোল্টেজ, ওই ফ্ল্যাশ ওভার ভোল্টেজের থেকে যদি বড় হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে কি আমার ইনসুলেশন গুলো ব্রেক করবো, ঝামেলা। তাহলে আমার কি করতে হবে, এই জায়গায় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার ওই যে টাওয়ারটা গ্রাউন্ডার, এটা একবার খুব শক্তভাবে মাটির লগে গ্রাউন্ডিং করতে হবে, মানে খুবই লো রেজিস্ট্যান্স একটা পাত বানাইতে হবে। এর সুবিধা কি কি, যে তোর মানে অনেক ভালো একটা প্রোটেকশন দেয়, বাট টাকা পয়সা কম লাগে, তাড়াতাড়ি বসানো যায়। তারপর হচ্ছে গ্রাউন্ডিং ওয়্যার প্রোভাইডস ড্যাম্পিং ইফেক্ট, মানে আশেপাশ থেকে যে নয়েজ আসে, নয়েজটা লাইনে ঢুকে না। ওই সেম জিনিস করছে যে একটা শিল্ডিং দেয়, ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং দেয়। এর ডিসঅ্যাডভান্টেজ কি, রিকোয়ার্ড অ্যাডিশনাল কস্ট, মানে এক্সট্রা টাকা লাগে।
তারপর হচ্ছে দেয়ার ইজ পসিবিলিটি অফ ব্রেকিং, ওই যে ফেল যেটার কথা বললাম, ভোল্টেজ যদি বেশি হয় তখন কিন্তু ভাঙা যেতে পারে। তো এই যে জিনিসটারে ওভারকাম করার লাগে আমরা গ্রাউন্ডিং ওয়্যার এটা আমরা কি ব্যাকআপ হিসেবে ইউজ করি, মানে হুদাই ফালাই থুই, মানে প্রোটেকশন খুব কম দেয় বাট দিয়ে রাখি মানে ব্যাকআপ হিসেবে, যদি কোনো কারণে লাইটিং অ্যারেস্টার কাজ না করে ওটা যাতে কাজ করে। তারপর হচ্ছে লাইটিং অ্যারেস্টার। লাইটিং অ্যারেস্টার 5টা টাইপ আছে। তো 5টা টাইপ কি কি হচ্ছে, মানে বেসিক একটা লাইটিং অ্যারেস্টার, মাঝখানে একটা গ্যাপ থাকে, দুই পাশে দুটো কন্ডাক্টর থাকে, একটা লিনিয়ার নন লিনিয়ার রেজিস্টর থাকে। নন লিনিয়ার রেজিস্টর কি করে, তোর ভোল্টেজ বাড়ার সাথে সাথে ও রেজিস্ট্যান্স কমায় দেয়। তো ভোল্টেজ বাড়ার সাথে সাথে যদি রেজিস্ট্যান্স কমায় দেয় সেক্ষেত্রে কারেন্টটা বেশি ফ্লো, এই জিনিসটা বলতেছে। কারেন্ট যদি বেশি হয় দেখ আস্তে 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 মানে ভোল্টেজ বাড়লে কারেন্ট ফ্লোটা বাইরে যায়, এই জিনিসটা বোঝাইছে এই জায়গায়। এটা হচ্ছে বেসিক আর কি, একটা সার্জ রেজিস্টর কেমনে কাজ করে। তারপর সেই 5টা টাইপে আসি। হ্যাঁ, 5টা টাইপ হচ্ছে তোর এই যে 5টা রড গ্যাপ, হর্ন গ্যাপ, তারপর মাল্টি গ্যাপ, তারপর এক্সপালশন টাইপ, ভালভ টাইপ অ্যারেস্টর। ধর এরকম একটা কোশ্চেন আইলো যে লাইটিং অ্যারেস্টরে কেন নন লিনিয়ার রেজিস্ট্যান্স দেওয়া হয়? হ্যাঁ, ওই যে কইবি যে ভোল্টেজ যদি বাইরে যায়, যদি রেজিস্ট্যান্স যদি ফিক্স থাকে, ভোল্টেজ যদি বাড়ে তাহলে কারেন্ট বেশি ফ্লো হইব, বাট ভোল্টেজ যদি কম থাকে ওই সেম রেশিওর কারেন্ট ফ্লো হইব, কারেন্টটা তো কম মানে কি বলে, বাট বেশি ভোল্টেজের জন্য আমার কি হওয়া উচিত, রেজিস্ট্যান্স লো হওয়া উচিত না, যাতে তাড়াতাড়ি বাইপাস হইতে পারে, যাতে এই যে যখন ভোল্টেজ হাই হয়ে যায় তাতে রেজিস্ট্যান্সটা কমতে পারে, এর জন্য আমরা নন লিনিয়ার রেজিস্ট্যান্স ইউজ করি ওই জায়গায়। আচ্ছা, তারপর আসি রড গ্যাপে। রড গ্যাপ হচ্ছে লাইন, এটা হচ্ছে লাইন আর তোর গ্রাউন্ডের সময় মাঝখানে ট্যাঙ্কের ট্রান্সফরমারের ট্যাঙ্ক মানে কি, বডি মানে হচ্ছে আর কি গ্রাউন্ড। তো গ্রাউন্ড আর লাইনের মাঝখানে জাস্ট একটা গ্যাপ থাকে, একটা দূরে রড দুই পাশে দিয়ে একটা গ্যাপ রাখি। যখন ভোল্টেজ অনেক হাই হয়, এই যে দুই পাশের ভোল্টেজটা বাইরে যায়, বাতাসটারে আয়োনাইজ করে ফেলে, এই যে একটা আর্ক তৈরি হয়, হাই একটা কারেন্ট ফ্লো হয়, মাটিতে চলে যায়। এটা হচ্ছে রড গ্যাপের কি, এটা লিমিটেশনস কি, মনে কর সার্জ শেষ, কারেন্ট চলে গেছে, বাট এই যে লাইন আর আর্থের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, এটার কারণে জায়গায় নতুন করে একটা আর্ক তৈরি হয়, মানে অফ হইতে যায় না সহজে। ঠিক আছে, অফ হইতে যায় না, অফ নাহলে তো ঝামেলা, আমার লাইনের কারেন্ট সব মাটিতে চলে যেতেছে যখন আমার দরকার না তখন। আচ্ছা, তারপরে কি, যখন যে হাই আর্ক হয়, আর্ক হলে কি হয়, যে রড গুলা গলে যেতে পারে, গলে গেলে দেখ ডিস্টেন্সটা বাইরে যাবো, পরের বার সেম ভোল্টেজ আরো কি করবো না, মানে প্রোটেক্ট করতে পারবো না, ওই আর্ক আর তৈরি হবো না পরের বার সার্জে। আচ্ছা, তারপর হচ্ছে যে ক্লাইমেটিক কন্ডিশন, মনে করেন জায়গায় বাতাস আছে, বাতাসের হিউমিডিটি আছে, টেম্পারেচার আছে, যদি বাতাসে পানি থাকে, পানি থাকলে কি হইব, আয়োনাইজেশন তাড়াতাড়ি হইব, মানে কম ভোল্টেজেই ও আর্ক তৈরি করবো। আবার টেম্পারেচার যদি বাতাসের বেশি থাকে, আয়োনাইজ করতে কম এনার্জি লাগবে, সেক্ষেত্রে কি হবো, তাড়াতাড়ি আয়োনাইজ হয়ে যাবো, আর্ক তৈরি হয়ে যাবো। তো এটা তো আমরা চাই না, তো এর জন্য আমরা কি করি, এটা ব্যাকআপ হিসেবে দিয়ে রাখি, ব্যাকআপ প্রোটেকশন হিসেবে দিয়ে রাখি। আচ্ছা, তারপর আছে হর্ন গ্যাপ অ্যারেস্টার। হর্ন গ্যাপ অ্যারেস্টার কিরকম, এই যেরকম মানে ওই যে সেম ফাঁকাটায় রাখা হয়, বাট একটু এরকম মানে দুটা রড এরকম একটু বাঁকায় দেওয়া হয়। তো বাঁকায় দিলে কি হয়, ওই যে আর্ক যেটা তৈরি হয়েছে ওই জায়গায়, এই আর্কটা আস্তে আস্তে উপরের দিকে উঠে উঠে বড় হয়, বড় হলে কি হয়, শেষ হয়ে যায়। তারপর আগেরটা লিমিটেশন ছিল কি, যে আর্কটা নতুন করে তৈরি হইতে পারে, বাট এই আর্কটা যদি আমাদের জায়গায় শেষ হয়ে যায় তাহলে তার নতুন করে তৈরি হওয়ার কোনো প্রশ্ন আসে না। তার মানে কি, আমার এই প্রোটেকশনটা দিতে পারতেছে, এই জিনিসটা জায়গায় দি আর্ক ইজ সেলফ ক্লিয়ারিং। তারপর সিরিজ রেজিস্ট্যান্স দিলে কি হয়, যে তোর একটু কি বলে এটা রিডিউস করে আর কি, কারেন্ট ফ্লোটা রিডিউস করে। এগুলো মেইন টপিক না, জাস্ট এই গ্যাপ দুটাতে দিলে দিব। লিমিটেশনস কি, তোর এই যে ব্রিজিং এর যে গ্যাপটা আছে, এই গ্যাপের মাঝখানে একটা পাখি ঢুকলে কি হইব, একটা আর্ক তৈরি হইব, এটা তো আমি চাই না। আচ্ছা, তারপর হচ্ছে হর্ন গ্যাপ, তো তোর মানে কি বলে, বাতাসের সাথে পানির সাথে কি আস্তে আস্তে জং ধরবো, মরিচা ধরবো, আস্তে আস্তে গ্যাপটা বাড়বো কমবো, এর জন্য কি আমার টাইমের ওভার রেসপেক্টিভ সেম পারফরমেন্স দিতে পারবো না। তারপর হচ্ছে তোর টাইম অপারেশন কি, অনেক বেশি টাইম ধরে দেখ, এদের যখন আরেকটা তৈরি হয় আস্তে আস্তে উপরের দিকে যায়, আরেকটা থাইকে যায়। ঠিক আছে, এটা হচ্ছে তোর মানে ঝামেলা। আচ্ছা, তারপর হচ্ছে মাল্টি অ্যারেস্টার, মাল্টি গ্যাপ অ্যারেস্টার। মাল্টি গ্যাপে কি গ্যাপ কয়েকটা থাকে, দেখ এই পয়েন্ট থেকে জায়গায় একটা গ্যাপ, আবার এই পয়েন্ট থেকে জায়গায় একটা গ্যাপ। তো দেখ এটা একটা শান্ট রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স একটু হাই রেজিস্ট্যান্স দেওয়া হয়, হাই। যখন ভোল্টেজ হাই তখন এদিক থেকে একটা আর্ক তৈরি হয়, ভোল্টেজ কিন্তু হাই দেখিস, এই জায়গায় রেজিস্ট্যান্স বেশি, তার থেকে হাই ভোল্টেজ কি করতে পারে, এদিক দিয়ে একটা রাস্তা বানায় চলে যেতে পারবো, সিরিজ রেজিস্ট্যান্সটা পাস হয়ে যাবো মাটিতে। বাট যখন ভোল্টেজ আস্তে আস্তে কমে আসবো, তখন কি হইব, ভোল্টেজ যখন কমে আসবো, এই আর্কটা অফ হয়ে যাবো, এই আর্কটা দেখ ভোল্ট, কারণ কি এই আর্কটা অফ হয়ে যাবো, ভোল্টেজ কম যেতেছে আমার, তো কারেন্ট কম, তার মানে রেজিস্ট্যান্স পাত দিয়ে যেতে পারবো, ভোল্টেজ কম। তখন কি এই আর্কটা যদি অফ হয়ে যায়, তখন আমার এই হাই রেজিস্ট্যান্স পাত দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। হাই রেজিস্ট্যান্স মানে কি, তখন আমার এই আর্কটাও ডিস্টিংগুইশ হয়ে যাবো, এই আর্কটাও অফ হয়ে যাবো। তার মানে কি আমার নর্মাল অপারেশন অফ থাকতেছে, সার্জ আসলেও আবার আর্ক তৈরি করতেছে, কইরা আমার মাটিতে পাঠিয়ে দিতেছে। আচ্ছা, তারপর হচ্ছে এক্সপালশন টাইপ অ্যারেস্টার, মানে মোস্ট ভালো দুইটা যদি কয়, এমন যদি কোশ্চেন করে যে তুমি তোমার ডিজাইনে কোন ধরনের লাইটিং অ্যারেস্টার ইউজ করবে, একটা হচ্ছে এক্সপালশন টাইপ, আর একটা হচ্ছে তোর এই নিচে কি বলো এটাকে
কই ভালভ টাইপ আর কি, ভালভ টাইপ, এটা তো মনে হয় ভালভ টাইপ, ভালভ টাইপ। আচ্ছা, এক্সপালশন টাইপে কি হয়, এটা এটা জিনিসটা খেয়াল কর, এই জায়গায় একটা রড গ্যাপ আছে, একটা রড গ্যাপ আছে, বাট ভিতরেও একটা গ্যাপ আছে, মানে জিনিসটা এরকম সলিড আছে, সলিড না, ইলেকট্রোডটা এই জায়গায় শেষ, এই জায়গায় শেষ, মাঝখানে হচ্ছে ফাঁকা জায়গা, হ্যাঁ। আর এগুলো হচ্ছে ফাইবার টিউব। এই ফাইবার টিউব গুলো কেমন, মানে ফাইবার জিনিসটা কেমন, এই ফাইবারটা মানে এমন একটা মেটেরিয়াল দিয়ে বানানো হয় যে যখন আর্ক হয় ওই জায়গায় টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লেও একটা গ্যাস রিলিজ করে ওই জায়গা থেকে, মানে ফাইবার থেকে একটা গ্যাস বের হয়। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। কি হয়, যখন যখন একটা লাইটনিং এটার উপর পড়ে, ভোল্টেজটা হাই থাকে, ওর ভিতরে একটা আর্ক তৈরি হয়, এই আর্কটা দিক দিয়ে পাস করে কইরা এই জায়গায় একটা আর্ক তৈরি হয়, এই জায়গায় যখন আর্ক তৈরি হয় তখন কি হয়, তোর এই যে এই ফাইবার গুলোতে গ্যাস উৎপন্ন হয়, তো নিচের যে রডটা, যে নিচের রডটার ভিতরে একটা ফাঁকা জায়গা থাকে, মানে পাইপের মতো, যখন গ্যাসটা উৎপন্ন হয়, জায়গায় প্রেসার বেড়ে যায়, প্রেসার বাড়লে কি হয়, জাস্ট গ্যাসটা নিচ দিয়ে রিলিজ হতে, গ্যাসটা বেরোয় যখন যায়, সাথে সাথে আয়োনাইজড যে বাতাস, আয়োনাইজড এয়ার যেটা, ওটা বের করে নিয়ে যায়। আয়োনাইজড এয়ার বের হয়ে গেলে কি হয়, আমার এই কি বলে স্পার্কটা কমে যায়, আর্কটা কমে যায়, এভাবে আর কি মেনলি আর্কটা ডিস্টিংগুইশ করে। এটার অ্যাডভান্টেজ কি, এই যে এটাই যে তোর কি খুব একটা এক্সপেন্সিভ না, রড গ্যাপের থেকে ইমপ্রুভড, তারপরে তোর ওই যে কি বলে তাড়াতাড়ি হয়ে যায়, কি বলে তোর আর্কটা ডিস্টিংগুইশ হয়ে যায় 10-15 মিনিট। আচ্ছা, তারপর হচ্ছে তোর তাড়াতাড়ি ইনস্টল করা যায়। আচ্ছা, তারপর লিমিটেশনস গুলো কি, এই যে ফাইবার গুলো আছে, ফাইবার গুলো আস্তে আস্তে পুড়তেছে, পুড়ে পুড়ে গ্যাস হইতেছে, তো এক সময় ফাইবারটা শেষ হয়ে যাবে, এটা হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, লিমিটেড টাইম পর্যন্ত ইউজ করা যায়। তারপরে তোর কোনো বন্ধ জায়গায় তুই এটা ইউজ করতে পারবি না। সাপোজ মনে কর একটা সাবস্টেশনের রুমের ভিতরে তুই এটা ইউজ করতে পারবি না, কারণ কি ওটাতে গ্যাস বের হয়, গ্যাসটারে রিলিজ করার জায়গা দিতে হইব। আচ্ছা, তারপরে কি যে তোর ডিউ টু পুর ভোল টেম্পারেচার, আমি পড়ি না, আমি জাস্ট এই দুইটা দিয়ে দিই আর কি ই করে। তারপর হচ্ছে ভালভ টাইপ অ্যারেস্টার। ভালভ টাইপ অ্যারেস্টার কি, এরকম মনে কর দুইটা গ্যাপ থাকে ভিতরে, দুইটা গ্যাপ থাকে, সাথে সাথে হচ্ছে তোর একটা নন লিনিয়ার রেজিস্টর থাকে। এটা হচ্ছে তোর দেখ কাজ করে কেমনে, এই জায়গায় একটা স্পার্ক হয়, তারপর আর একটা স্পার্ক হয়, তার মানে কি আমার কইমা যায় ব্যাপারটা, মানে নর্মালি আমার যে ভোল্টেজের জিনিসটা আর্ক তৈরি হইতো, এখন তার থেকে বেশি ভোল্টেজ আর্ক তৈরি হতো, তার মানে নর্মাল কারেন্টের ভিতরে যাওয়ার কোনো স্কোপ নাই। আর যখন বেশি একটা ভোল্টেজ আসতেছে তখন কি হতেছে, নন লিনিয়ার রেজিস্ট্যান্স কমাই দিতেছে, আমার জিনিসটা মাটিতে পাস করে দিচ্ছে। এটা যদি চিত্র চাই, এই চিত্রটা দেওয়ার দরকার নাই, এই চিত্রটা দিলে হয়ে যাবো এক্সপ্লেন করার জন্য আর কি। আচ্ছা, এই অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ কি তোর খুবই এফেক্টিভ এটা, তারপর হচ্ছে তোর অনেক তাড়াতাড়ি কাজ করে, এই জিনিসটা আমি দেখি নাই। তারপর হচ্ছে তোর ফেল করতে পারে কখন কখন, তোর হচ্ছে তোর কি বলে টার্মিনাল গুলো যদি করট করে আস্তে আস্তে যদি নষ্ট হয়ে যায় এইসব। তারপর হচ্ছে পারফরমেন্স কি এফেক্ট হয়ে যায়, কারণ কি যে তোর ময়েশ্চার ভিতরে যদি ঢুকে, কারণ এর ভিতরে তো ময়েশ্চার ঢুকার জায়গা আছে, এর ভিতরে তো কোনো ইনক্লোজড না, যদি ভিতরে তোর কি বলে বাতাস তারপর আর্দ্রতা ঢুকে, তাহলে ওই জিনিসটা আগের মতো আর পারফর্ম করবো না। 24.13 তো নাই, তার মধ্যে সেটা পড়াইছিল মনে হয় স্যার। এটা আছে আছে সার্জার অবজারভার আছে। নাই 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 নাই, পড়া নাই, এটা পড়া নাই, পড়া মানে নাই। না না না, এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়াইছিল, এই চিত্রটা দেখছিলাম তখন। আচ্ছা, তারপর আসি হচ্ছে লাস্ট টপিক, সাবস্টেশন ডিজাইন। সাবস্টেশন ডিজাইনে কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হইব, মানে রুলস হিসেবে, তাহলে তুই যে ডিজাইন ইচ্ছা ডিজাইন দিতে পারবি। ফার্স্ট হচ্ছে বাস বারের চিহ্ন, সিঙ্গেল ব্রেক দরকার নাই, তুই সব জায়গায় ডাবল ব্রেক ইউজ করবি যদি মানে ডাবল বাস বার চাইবো স্যার, সিঙ্গেল চাইলে সিঙ্গেল আর ডাবল চাইলে ডাবল। আচ্ছা, তারপর ডাবল ব্রেকিং আইসোলেটিং সুইচ লাগবো, অনলোড সুইচের দরকার নাই, আইসোলেটিং দরকার নাই, সিটি দরকার আছে, পিটি দরকার আছে। তারপর হচ্ছে তোর এটা ক্যাপাসিটি এটা দরকার নাই, অয়েল সার্কিট ব্রেকার দরকার আছে, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার দরকার আছে। তবে তোরে আমি সাজেস্ট করবো কি দেবো যে এই এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার যেটা, এটা ইউজ করবি সব জায়গায়, মানে সার্কিট ব্রেকার যে জায়গায় লাগবে এয়ার ব্রেক ইউজ করবি, অয়েল ব্রেক দরকার নাই। আচ্ছা, তারপর হচ্ছে লাইটিং অ্যারেস্টার দরকার আছে, তারপর হচ্ছে লাইটিং অ্যারেস্টার দরকার আছে, যে কোনো একটা যেটা মনে মধ্যে ফিগারটার মধ্যে মানে ওয়ান সার্কিট ব্রেকার দিয়ে দিছে, কিন্তু নাম দিছে হচ্ছে তোর কি চিত্রটা দিছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে। আচ্ছা, যাই হোক, তুই যেটা তোর যেটা মনে চায়, তুই ইঞ্জিনিয়ার, তুই ডিজাইন করবি, তোর যেটা মনে চায় তুই ওটা দিবি। লাইটনিং অ্যারেস্টার অ্যাক্টিভ গ্যাপ আছে, লাইটনিং অ্যারেস্টার ভালভ টাইপ আছে, দুটোর যে কোনো একটা তুই দিয়ে দিবি। আচ্ছা, যার নিচে যাই, আর্কিং হর্নের দরকার নাই, ট্রান্সফরমারের দরকার আছে। সিঙ্গেল ফেজের বেলায় শুধু জাস্ট এরকম হয়, এরকম দেখতে বাইরে যায়, ডেল্টা হলে জায়গায় ডেল্টা চিহ্ন আঁকাই, যদি এই পাশে ওয়াই হয় ওয়াই চিহ্ন আঁকাই, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ, এটা হচ্ছে 3 ফেজ। আচ্ছা, তারপর হচ্ছে দরকার নাই দরকার নাই দরকার নাই, কারণ বেসিক কয়েকটা রুল মনে রাখবি। রুল হচ্ছে সার্কিট ব্রেকারের আগে পরে আইসোলেটর দিতে হইব। রুল নাম্বার 1 খাতায় লিখতে পারোস, মানে সার্কিট ব্রেকারের আগে পরে সামনে পিছে দুই জায়গায় আইসোলেটর দিতে হবে। ওই জায়গায় দেখ দেয় নাই, একটাতে দিছে একটাতে দেয় নাই,
বাট মাস্ট সার্কিট ব্রেকারের আগে পরে দুই জায়গায় আইসোলেটর দিতে হইব, এই জায়গায় আইসোলেটর দিবি। সেকেন্ড হচ্ছে প্রত্যেক বাস যে কয়টা থাকবো আমার ওই কয়টা লাইটনিং অ্যারেস্টর ইউজ করতে হবে। দেখা যাবে বাস একটা, লাইটনিং অ্যারেস্টর একটা। রুল নাম্বার 2। রুল নাম্বার 3 হচ্ছে কোন লোডে ঢোকার আগে, মানে কোন লোডে কারেন্ট ঢোকার আগে বা বের হওয়ার রুল আগে, 2 টাইপটা আবার ক। রুল 2 হচ্ছে প্রত্যেকটা বাসে লাইটনিং অ্যারেস্টর দিতে হইব। হুম। রুল 3 হচ্ছে তোর কোন জায়গা থেকে কারেন্ট ঢুকতেছে বা কারেন্ট বেরোইতেছে ওই জায়গায় আমার মাস্ট সিটি দিতে হইব, ঠিক আছে। পিটি দিমু হচ্ছে বাসবারে বা হচ্ছে ইনকামিং লাইনে, আউটগোয়িং লাইনে দেওয়ার দরকার নাই এই। আর প্রত্যেকটা ইকুইপমেন্ট যেমন কি বলে ট্রান্সফরমার, তারপর হচ্ছে কোনো বাস, মানে ইনকামিং যে লাইন গুলো আছে, ইনকামিং লাইনে লাইন ঢোকার আগেই চার্জার অ্যারেস্টার দিমু, যে লাইটনিং অ্যারেস্টার, মানে লাইন ঢোকার আগেই। বাসবারে তো দিমুই, তারপর সেটা তো সুইচ দিয়ে রাখছে, এটা একটা লাইটনিং অ্যারেস্টার মেনলি আর কি। আচ্ছা, এখন দেখি আস্তে আস্তে বড়তে যায়। দেখ, এটা হচ্ছে সেকশন করা। আর যদি তোরে বলে যে একটা সিঙ্গেল বাসবার সিস্টেমে সেকশনাইজ, মানে একটা বাসবারই বাট মাঝখান থেকে আলাদা করা যায়, দুই পাশে দুইটা লোড আছে, তাহলে যদি দুই পাশে দুইটা বাসবার থাকে তাহলে আমার দুইটা ইনকামিং থাকবো, দুইটা আউটগোয়িং থাকবো, হ্যাঁ। বা যদি কয় যে আউটগোয়িং আরো বেশি, ইনকামিং আরো বেশি, তাহলে যদি সেকশনাইজ করে তিনটা ইনকামিং লাইন, তাহলে আমার তিনটা সেকশন করতে হইব। সেক্ষেত্রে আমি কি করবো, যে বেসিক রুল, ফার্স্ট আমার লাইনে ঢুকবো, ইনকামিং লাইনে ফার্স্টে আমি আগে লাগাবো চার্জার অ্যারেস্টর, ঢোকার পরে লাগাবো একটা পিটি। আমার আর পুরা সার্কিট আর পিটির দরকার নাই, মানে এই বাসের সাইড আর পিটির দরকার নাই। তারপরে কি আমার একটা সার্কিট ব্রেকার দিয়ে তারপরে তো বাস দুই দিতে হবে, সার্কিট ব্রেকারটা আমি বহাইলাম, সার্কিট ব্রেকারের দুই পাশে আমার কি দিতে হবে, আইসোলেটর দিতে হবে, দুই পাশে আইসোলেটর। আচ্ছা, তারপরে আমি কি করবো, যে কারেন্ট যদি ঢুকতেছে আমি এই লাইনের যে কোনো এক জায়গায় সিটি দিয়ে দিব। তো সার্কিট ব্রেকার এই জায়গায় দিলে মানে জিনিসটা দেখতে সুন্দর লাগে সার্কিট ব্রেকার। তো যদি সিটি এই জায়গায় দেস তা হইব, যদি কস এই জায়গায় দিবি তা হইব, যদি কস এই জায়গায় দিবি তা হইব, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে লাইন বেরোয় যাবো, লাইন যে জায়গায় বেরোয় যাবে আমার একটা সিটি লাগবে, একটা সার্কিট ব্রেকার লাগবে, তাহলে সিটি দিব হচ্ছে লাইনের মাঝখানে। সার্কিট ব্রেকার এই যে দিছি সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার দুই পাশে দুইটা আইসোলেটর দিতে হবে, একটা আরেকটা আইসোলেটর দিতে হবে। গেল প্রত্যেকটা ইকুইপমেন্ট, ট্রান্সফরমারটাকে আমার কি করতে হবে, লাইটনিং অ্যারেস্টর দিতে হবে, এই যে লাইটনিং অ্যারেস্টর, এই যে লাইটনিং অ্যারেস্টর, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আউটগোয়িং, বাইরে হয়ে গেছে। আচ্ছা, তারপর কি, এই যে এখন দেখ একটা সেকশনটা আর একটা সেকশন লাগে যুক্ত করবো কিন্তু সার্কিট ব্রেকার, যাতে আমি ওই সেকশনটাতে যুক্তও করতে পারি আবার খুলতেও পারি। তো দিতে হবে সার্কিট ব্রেকারের আগে পরে কি আবার তোর আইসোলেটর। আর কি এক জায়গা থেকে কারেন্ট যদি বের হয়ে যায় বা ঢুকেও যায় একটা সিটি, এই যে সিটি, এই সেম জিনিস এই পাশে ডুপ্লিকেট করা, মানে আরেকটা সেকশন, যদি আরেকটা সেকশন চাই এই যে সেম চিত্রটা এই পাশে আরেক টাকায় দিমু, দিয়ে মাঝখানে একটা সার্কিট ব্রেকার, দুইটা আইসোলেটর আর একটা সিটি দিয়ে দিমু, শেষ। আচ্ছা, তারপরে নিচে যায় আরেকটু বড়র দিকে যায়, এটা হচ্ছে ডাবল বাসবার সিস্টেম। ডাবল বাসবার সিস্টেমে এই জায়গায় হচ্ছে তোর একটা ইনকামিং, দুইটা আউটগোয়িং। তো সেক্ষেত্রে দেখ ইনকামিং গুলো কেমনে, দেখ ফার্স্টে কি ইনকামিং লাইনে কি প্রথম রুল কি তোর হচ্ছে দিতে হবে আমার চার্জার অ্যারেস্টর বা লাইটনিং অ্যারেস্টর দিতে হবে, লাইটনিং অ্যারেস্টর দিছি, দেওয়ার পরে আমি বাসবারে যখন কানেক্ট করবো তখন আমার কি সার্কিট ব্রেকার দিতে হবে, সার্কিট ব্রেকারের আগে পরে আইসোলেটর। দেখ এই জায়গায় একটা আইসোলেটর দিচ্ছে, কারণ কি দেখ এই পাশে আইসোলেটর আর একটা আছে এর জন্য, ঠিক আছে। ডাবল বাসবার সিস্টেম আমি কেমনে করি, আগে আমি চিত্রগুলো আঁকাই নিবো ডাবল বাসবার, কারণ লোডারই তো আমি সেম ভাবে কানেক্ট করি, জাস্ট এদিক থেকে যখন আমি ইনকামিং করবো সার্কিট ব্রেকার লাইটনিং অ্যারেস্টর, এই যে ইনকামিং সার্কিট ব্রেকার লাইটনিং অ্যারেস্টর, হ্যাঁ। আবার সেম ভাবে আউটগোয়িং এর বেলায় দেখ, এই যে আউটগোয়িং এর বেলায় দেখ, এই যে দুইটা আউটগোয়িং যখন দিচ্ছি আমার একটা সার্কিট ব্রেকার লাগবে আউটগোয়িং এর, যে আইসোলেটর একটা দিস আর একটা দেয় না, এই জায়গায় একটা আইসোলেটর দিলে দিতে পারোস, এই জায়গায় একটা আইসোলেটর দিতে পারোস। যেহেতু কারেন্ট বেরো যেতেছে একটা সিটি লাগবে আমার, সিটি দিছি আমি। আচ্ছা, গেল এখন দুইটা বাস তোমার কানেক্ট করতে হবে একটা লাগে আর একটা, তাহলে দুইটা বাস আমি কানেক্ট করবো কিন্তু সার্কিট ব্রেকার দিয়ে, এই যে সার্কিট ব্রেকার, তারপরে কি দুই পাশে দুইটা আইসোলেটর। আবার খেয়াল কর, আইসোলেটর দিলাম, যেহেতু আমার এই বাস থেকে যখন এই বাসে শিফট করবো একটা কারেন্ট ফ্লো, কারেন্ট আমার মাপা লাগতে পারে, একটা সিটি দিলাম, এই সিটিটা না দিলে হইব, এটা তোদের ব্যাপার। এখন ওই যে একটা রুল ছিল কি প্রত্যেকটা বাসে একটা করে লাইটনিং অ্যারেস্টার, এই যে এটাই বাসের লাইটনিং অ্যারেস্টার, এটাই বাসের লাইটনিং অ্যারেস্টার। এখন নিচে যাই আর একটু বড় দিকে যাই। আচ্ছা, এটা ইনকামিং এর ওই জায়গায় পিটি দিলাম না কেন? দেয় নাই, তুই দিবি পিটি দিবি এই জায়গায়, কোন জায়গায় পিটি দেয় নাই, কোনটাতে পিটি দেয় না, তুই দিবি ইনকামিং তে পিটি দিয়ে দিলি, ইনকামিং পিটি দিতে পারো, আউটগোয়িং এ পিটি দিতে পারো, তোর তোর ডিজাইনের উপরে ডিপেন্ড করবো। তুই যদি মানতে চাস যে আমি কতটুকু কারেন্ট আমার যাতে বের হয়ে যেতেছে, তোর পিটি লাগবো কতটুকু ভোল্টেজ, কতটুকু কারেন্ট বের হয়েছে, তো তোর আউটগোয়িং এ পিটি দিতে হবে, তোর মাথার উপরে আর কি, মানে বেসিক রুল ওইগুলা। আচ্ছা, বড়টা বুঝামো। আচ্ছা, বড়টা দেখ, বড়টার বেলা দেখ আচ্ছা, দুইটা ইনকামিং যত আউটগোয়িং কি তত হইব নাকি? না, এখন সাবস্টেশন বুঝা, মনে করো আমি আমার সাবস্টেশনে কোনো আউটগোয়িং নাই, আমি এই জায়গা থেকে শুধু কনজিউম করি, আমি কাউরে পাঠাবো না, তাহলে আমার আউটগোয়িং থাকবো না, স্যারের ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করবো। বুঝতে পারছো? এই ব্যাপারগুলো সামনাসামনি দিতে পারলে খুবই ভালো হইতো, বাট
কি করার আর, দেখো সামনাসামনি হলে খুব ইজিলি করা যেত, মানে ফার্স্টে জাস্ট বাস বার আঁকাইতাম দুইটা, এরকম বাস বার আঁকাইতাম, আমার যে কয়টা লাইন ওইরকম আইসোলেটর আঁকাই নিতাম, এরকম প্যারালালি ইন গোয়িং আউট গোয়িং মাইপা লে নিতাম, একটা কাপলার লাগাই দিতাম। ইনকামের বেলায় আমার কি করতো, একটা লাইটনিং অ্যারেস্টর আইসোলেটর সার্কিট ব্রেকার দিয়ে লাগাই দিত, একটা বাসের লগে লাগাই দিতাম, আরেকটা ইনকামিং আছে আরেকটা বাসের লগে লাগাই দিতাম, আউট গোয়িং আছে আরেকটা বাসের লগে লাগাই দিতাম। ব্যাপারটা এরকম সামনাসামনি ব্যাপারগুলো আমাকে ইজিলি বোঝানো যেত। এই যে টোটাল যে সিস্টেমটা জায়গায় হচ্ছে হাইব্রিড একটা সিস্টেম। হাইব্রিড সিস্টেম কিরকম, এই জায়গায় সেকশনও আছে আবার ডুয়েল বাস বারও আছে। দেখ এই যে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, আবার এটা হচ্ছে তোর ডুয়েল বাস বার সিস্টেম। ডুয়েল বাস বার সিস্টেমে কি দেখা যায়, ট্রান্সফরমার দেখ ফার্স্ট হচ্ছে দুটো ইনকামিং আসে, ইনকামিং এর বেলায় যে আইসোলেটর দিয়ে সার্কিট ব্রেকার বসে, এই পাশে আরেকটা আইসোলেটর এই যে এটা আছে, সিটি বসাইছি পিটি বসাইছি বাস বারে, আরেকটা আসছে গেল আইসোলেটরে গেল, দুইটা বের হয়ে যাবো, এই যে দুইটা আইসোলেটর থেকে বের হয়ে গেছে, একটা বের হয়ে গেছে একটা বের হয়ে গেছে, বের হওয়ার সময় সিটি দিছি আইসোলেটর দিছি দুই পাশে সার্কিট ব্রেকারের। আউট গোয়িং গেছে এই যে দুইটা লাইটনিং অ্যারেস্টর, দেখ এটার আউট গোয়িং ও লাইটনিং অ্যারেস্টর দিছে, আগেরটা আবার আউট গোয়িং এ দেয় নাই। মানে মেইন কথা তোর যেটা ভালো লাগে তুই তোর এই জায়গায় প্রোটেকশন দেওয়া দরকার তুই দিয়ে দিবি, বুঝছস? এই হলো কথা গেল। এখন হচ্ছে আমার দেখ দুটো ট্রান্সফরমার চালাইতে হবে, তাহলে দুটো ট্রান্সফরমার দুই পাশের লোডে চালায়। এই যে একটা ট্রান্সফরমার বের হয়ে গেল, এই ট্রান্সফরমার আগে লাইটনিং অ্যারেস্টর বের হয়ে যায়, এই পাশে লোড দিতেছে, এই যে লোড গুলারে দিতেছে, আবার এই পাশে ট্রান্সফরমার যেটা আছে এটা আবার এদিকে লোড দিতেছে। আর আমি যদি চাই কোনো কারণে এই ট্রান্সফরমার যদি ফেল করে, তাহলে আমি এই পাশে ট্রান্সফরমার লাইন, মানে এই পাশে লোডে আমি এই ট্রান্সফরমার দিয়ে লাইন দিব। সেক্ষেত্রে আমার দুটো সেকশন এক লগে করতে হইব, এই এক লগে করছে এই লাইন দিয়ে একটা মাঝখানে একটা সার্কিট ব্রেকার দিয়েছি, দুই পাশে দুটো আইসোলেটর দিয়েছি। মেন হচ্ছে বেসিক ফর্মুলা মনে রাখলে বাকি সব করতে পারবি। এই ছিল টোটাল সিলেবাস। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আচ্ছা, ডিজাইনের ক্ষেত্রে মানে কেমন কোশ্চেন বলতে পারে স্যার, কি আমাকে মানে কোনো ডিজাইনের সময় তোমার করে দিল